স্বামীর পরকীয়ার ব্যাপারটা মাত্র জানল ঈশাত। একটু বিশ্বাস করতে কষ্ট হলো। পর মুহূর্তেই সব বিষয় পরিষ্কার হয়ে গেল। বন্ধ্যা হবার দরুন ডিভোর্সের কথা উঠলে ঈশাতও আর পাঁচটা বাঙালি বইয়ের মতো সংসার রাখতে চেয়েছিল পরিবারের সম্মান রক্ষার্থে। কিন্তু এখন আর নয়। সংসার মানুষের সাথে করা যায়, প্রতারকের সাথে নয়। ডাইনিং টেবিলে বাপের গোষ্ঠী, শ্বশুর গোষ্ঠীর মিলিত আয়োজনে ঈশাত হুট করে বলে উঠল, আমি ডিভোর্স চাই। সবাই বিস্ফোরিত নেত্রে চেয়ে রইল। ঈশাতের মা বলল, এতদিন যখন ডিভোর্সের কথা চলছিল তখন চাওনি, তবে এখন কেন? ঈশাতের শাশুড়ি বলল, আমরা তো শুরু থেকে চেয়েছিলাম, কিন্তু তোমরা চাওনি তাই বলে তো যৌথ আয়োজন, আর এখন তুমিই খেলা ঘুরিয়ে দিচ্ছ। ঈশাতের বাবা বলল, কি নতুন নাটক শুরু করছো? ঈশাতের স্বামী মামুন ভালো সাজার জন্য বলল, এতদিন তো ঠিক ছেলে, আজ কি হলো জান? আমার কোনো আচরণে কি কষ্ট পেয়েছো? এতক্ষণ কারো কথাই ঈশাতের গায়ে লাগেনি, তবে এই পুরুষটার অভিনয় ঈশাতকে নাড়িয়ে দিল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এই 1.5 বছর খুব চেষ্টা করেছে সংসার করার এই লোকের সঙ্গে, আর এই লোক কিনা। ঈশাত আর কিছু ধার ধারল না। হাতের ফোন সকলের সামনে উঁচু করে ধরল, সঙ্গে ঈশাতের স্বামী পরকীয়ার সব প্রমাণ সামনে রাখলো। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। মামুন লজ্জায় মুখ লুকালো। ঈশাত অন্তরঙ্গ ছবি সহ সবার সামনে রাখলো। কিছুক্ষণ পর সবাই ঈশাতকে বোঝালো, তুমি তো নিজ থেকে সংসার করতে চাচ্ছিলে, এখন মামুনকে বলা হলো ও মেয়েটার সঙ্গে সব শেষ করবে। ডিভোর্স লাগবে না, সংসারে এসব হয়। অতি দুঃখে ঈশাত হেসে উঠল শব্দ করে, বলল, সংসার করতে চেয়েছিলাম মানুষের সাথে, প্রতারক, ঠকবাজ, নারী লোভী পুরুষের সাথে নয়। যে একবার আমায় ছেড়ে অন্য মেয়ের কাছে গেছে, সে বারবার যাবে না গ্যারান্টি কি? আর একটা বার ওকে দেখো, কোনো অনুশোচনা বোধ নেই। পারলে যেন ভালোই হয়েছে ওর জন্য। ঈশাতের বাবা বলল, এখন কি করতে চাচ্ছ? ঈশাত বলল, তখন যা করতে পারিনি তাই। মুক্ত করে দেব ওকে, সাথে নিজেকেও। ঈশাতের বাবা বলল, তাহলে আমার ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। ঈশাত বলল, ঠিক এই কারণেই আমি তখন ডিভোর্সে সায় দিতে পারিনি। ঠেকাতে চেয়েছিলাম, তবে চিন্তা নেই। এখন তুমি আমায় ফেলে দিলেও আমি তো নিজেকে ফেলে দিতে পারি না। তোমার দরজা বন্ধ হলেও সৃষ্টিকর্তার দরজা নিশ্চয়ই খোলা। দেখবা আমি ভেসে যাব না, খুব ভালো থাকবো। ঈশাতের শাশুড়ি বলল, সংসারে এমন অনেক কিছুই হয়। যে মেয়ে সংসার টিকাতে পারে না, সে বাকি সংসার করতেও পারে না। ঈশাতের শ্বশুর বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছো মা। কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি, তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই। তবুও তোমার সঙ্গে আছি মা। আর মামুনের মা, এটা অনেক কিছু না, অনেক বড় কিছু। একটাবার ভেবে দেখো, আমি তোমায় ছেড়ে যদি অন্য নারীর সাথে শুয়ে আসতাম, তুমি কি আমার সংসার করতা? নিজের আপন ভাবির সাথেও ঠিকমতো কথা বলতে দাওনি। এসব কথা তোমার মুখে মানায়ও না। ঈশাতের শ্বশুরের কথায় পরিবেশ একদম নীরব। ঈশাত আগে রেডি করা ডিভোর্স পেপারে সাইন করে বলল, যাও, অবশেষে সাইন করে দিয়েছি। ভাগ্যিস তখন ছিঁড়িনি, এবার দুজন মুক্ত। আর হ্যাঁ, এই সমাজ বিধবা ডিভোর্সি ভঙ্গুর মেয়েদের গুড়িয়ে দিতে চায়, তবে আমি তা হতে দেব না। সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভালোভাবে হাসি খুশি বাঁচব। আজ থেকে আমি সব রকমের বন্ধন থেকে মুক্ত। আমি শুধুই ঈশাত তাসনিম, কারো বউ ঝি নই। তোমরা আমায় ভাসিয়ে দিলে আমি কেঁদে ভাসাবো না। যাই, ভালো থেকো। এরপর গায়ের থেকে সমস্ত অলংকার খুলে নিজের সার্টিফিকেট আর নিজের টাকার 3 জোড়া জামা, কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এক কাপড়ে বের হয়ে গেল অজানা জীবনের উদ্দেশ্যে। পাপা, আমি ওকে আমার বোন হিসেবে মেনে নেব না। তোমার ছেলে জাস্ট আমি, আর তোমার সন্তান একটাই। বলেই দামি কাচের ফুলদানিটা আছড়ে ফেলল। অমনি সোফায় বসা তুলতুলে বাচ্চাটা ভয়ে কেঁদে দিল। আর এসব কিছু শান্ত চোখে অবলোকন করলো আনান তাজোয়ার। দিনা বেগম দ্রুত নাতনিকে কোলে তুলে অন্যদিকে গেলেন। আনান কিছু না বলে আলিশান সিঁড়ি বেয়ে রুমে গেল। তার চোখে হোয়াইট গ্লাস। তার অনেক কাজ, বাচ্চাদের খাতা কাটতে হবে। ভার্সিটির লেকচারার সে। আনান সোফায় বসে মনোযোগ দিয়ে খাতা দেখছে। গায়ে তার ইটালিয়ান ব্ল্যাক নাইট স্যুট, লম্বা, পেশিবহুল, শ্যামবর্ণের শরীরের সাথে মানিয়ে গেছে। এই টাইপ স্যুট বেশ আরাম বলে প্রায়শই পরা হয়।
পাশে ল্যাপটপে অ্যাসিস্ট্যান্ট বিজনেসের হিসেব দিয়ে যাচ্ছে। এর মধ্যে দিনা বেগম এসে বলল, ছেলেটা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে। তুই কিছু বলিসও না, তোর তো আপন ছেলেও না, না তুই বিবাহিত। কিসের এত গরজ তোর ওকে মাথায় করে রাখার? আনান রাগত দৃষ্টিতে তড়িৎ তাকিয়ে ঠাস করে ল্যাপটপ বন্ধ করে দিল। বলল, ও তো আগে এমন ছিল না, তুমি ওকে সত্যিটা জানানোর পর এমন তেদর হয়ে যাচ্ছে। দিনা বেগম বলল, বেশ করেছি, জানিয়েছি। আমার একটা মাত্র ছেলে, বিয়ে শাদী না করেও একটা এতিম বাচ্চার ভার বইবে কেন? আনান দাঁতে দাঁত চেপে বলল, সেই এতিম বাচ্চার জন্যই তোমার ছেলে বেঁচে আছে মা। নো মোর ওয়ার্ডস মা। আমার এখন তোমায় সান্ত্বনা দেবার বয়স নেই, তাই প্লিজ লিভ। না হয় এমন কিছু বলে ফেলবো যেটা আমাদের দুজনের পছন্দ হবে না। দিনা বেগমের চোখে পানি চলে আসলো। আনান তার BMW 74 0i নিয়ে ড্রাইভিং এ বের হয়েছে। এখন আর বাড়তি ঝামেলা বা কাউকে এক্সপ্লেন করতে মন চায় না, তাই খারাপ লাগলে কান নিয়ে ড্রাইভিং এ বের হয়। এই একাকিত্বের জীবনে আছেই বা কি? যাদের ফ্যামিলি প্রবলেম তাদের আর বাড়তি করে দুশ্মন লাগে না। ওই একটা অশান্তি যথেষ্ট জীবন নাড়িয়ে দেবার জন্যে। এর মধ্যে এক বোরকা পরা মহিলা গাড়ির সামনে আচানক পড়লে আনান ব্রেক করলো। মহিলা আহাজারি করে উঠল, আনান নাকি ইচ্ছে করে ফেলে দিল। লোকজন মেয়ে মানুষের কান্না দেখে তেড়ে আসলো। ধুর, আবারও বাড়তি ঝামেলা। ভালো লাগছে না এই জীবন আনানের। কেউ তার কথা শুনছে না। সবাই থানায় যাবার জন্য রেডি হয়ে গেল। এর মধ্যে এক মেয়ে এসে সবাইকে থামালো। মেয়েটা বলল, সবাই যে নিজে ফয়সালা শুরু করলেন, কেউ ভুক্তভোগীদের কথা শুনতে চেয়েছেন? তা ম্যাডাম, আপনি কি চান থানায় যাওয়া হোক? মহিলা না বোধক মাথা দোলালো। মেয়েটা বলল, আপনি টাকা চান তাই তো? মহিলা এবার হ্যাঁ বোধক মাথা দোলালো। আনান তড়িৎ মেয়েটার দিকে তাকালো। ও কেমনে জানলো? মেয়ে ক্রুর হেসে বলল, আমি কেমনে জানলাম এই মহিলা টাকা চাচ্ছে? কেন, তাই তো? কারণ হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। মহিলাটি হুট করে গাড়ির নিচে আসলো। দোষ সম্পূর্ণ ওনার। উনি ইচ্ছে করে টাকা খাওয়ার জন্য এমন নাটক করছেন। আমি ওখান থেকে বসে দেখেছি। এই গাড়ির মালিকের দোষ নেই। অর্ধেক মানুষ কমে গেল। এমন ঘটনা হরহামেশা হয়। মহিলাটি পালাতে চাইলে সবাই ধরে বিচার করলো। মেয়েটি চলে গেল ভিড়ের মাঝে। আনান ধন্যবাদ দেওয়ার সময় পেল না। ঈশাত উঠেছে হোস্টেলে। ক্লাসমেটের সুবাদে দ্রুতই পেয়ে গেছে, কিংবা ভাগ্য সহায় হয়েছে, না হয় রাস্তায় কাটাতে হতো। থাক, লড়াইটা ঈশাতের একার। প্রচুর শক্ত হতে হবে তাকে। মাস্টার্সে ভর্তি না হয়ে সংসারী হবার জন্য সব ছেড়ে দিয়েছিল ঈশাত। লাভ কি? যাদের জন্য সম্মান ভালোবাসাবিহীন সংসারে থাকতে চেয়েছিল, তারা সবাই হাত ছেড়ে দিয়েছে ঈশাতের। পৃথিবীতে এমন কত ঈশাত রোজ একটু একটু করে মরছে মানুষকে ভালোবেসে। তবে এই ঈশাত আর মরবে না। সবাইকে বহুত ভালোবেসেছে, এবার নিজেকে বাসবে। আজ দুপুরে অ্যাপ্লাই করেছে মাস্টার্সে। এখন জীবিকার উদ্দেশ্য খুঁজতে হবে। রুমমেট দুজনকে বলে রেখেছে, সঙ্গে একটা পার্ট টাইম জব পেলে চলে যাবে এতে। আনানের রাতে কফি খাবার অভ্যাস। সে মূলত নাইট ওয়েল, তাই সময় অপচয় না করে অফিসের হিসেব দেখছে। ইদানিং লেনদেন মিলছে না। সে অবসরও পাচ্ছে না অফিস ঘুরে আসার। আনান মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার। এরপর নিজস্ব বড় মাপের গরুর দুধের ফার্ম রয়েছে, যা দেশ বিদেশে সাপ্লাই করা হয়। এসব কিছুই বাবা থেকে পাওয়া নয়, আনানের অর্জিত। এর মধ্যে দিনা বেগম ডিনার নিয়ে এসেছেন, হাতে পোলাও আর খাসির কোরমা। তিনি ভুল করার পর এভাবেই রান্না করে লোকমা তুলে খাইয়ে ছেলেকে পরোক্ষভাবে সরি বলেন, মুখে নয়। আনান হাসলো মাকে দেখে। দিনা বেগম লোকমা তুলে ছেলের সামনে ধরে বলল, তুই যেমন তোর রক্তের না হয়ে ছেলেকে চোখে হারাস, তেমনি আমার ছেলের জন্য আমার হৃদয় খান খান হয়। তা তোর সুপুত্রর জন্য টিচার ঠিক করছি, ছেলে নয় মেয়ে। কারণ দেখছি ও মারে আর বকায় হবে না। ওর যত্ন প্রয়োজন, যে মমতা দিয়ে পড়াবে। আনান খেতে খেতে বলল, কথা ভাঙাচোরা করে নিবে। আহান কি পরিমাণ দুষ্টু তা বলবে, আর ওকে সহ্য করার পরিবর্তে ভালো একটা অ্যামাউন্ট দিবে। দিনা বেগম বলল, হইছে, আমাকে কথা শিখাইস না। তুই আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর? আনান হেসে উঠল। ঈশাত ভেবেছিল তার নির্ঘুম রাত যাবে, অথচ জম্পেশ একটা ঘুম হলো। আসলে নিজের পিতামাতার এরূপ ব্যবহার
ঈশাতের অনুভূতি বোথা করে দিয়েছে। ঈশাত খুব মজা করে রুমমেট থেকে ব্রেড জ্যাম খেলো, বড়লোকি খাবার। সে এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য নতুন টিউশন। আজ সকালে ক্লাসমেট মেয়েটা ঠিক করে দিয়েছে, তার মামাতো ভাইয়ের বসের ছেলে নাকি, বেশ বড়লোক। সমস্যা হচ্ছে ছেলে মারাত্মক দুষ্টু, আর বাসা বেশ দূরে যাওয়া আসায় 60 টাকা গাড়ি ভাড়া ডেইলি। ঈশাত অত কিছু ভাবেনি, এখন এটা না নিলে অভাবে মরতে হবে। ঈশাত পৌঁছেছে গন্তব্যে, বসে আছে ড্রয়িং রুমে। কত আলিশান, তার মধ্যে বেশ সুন্দর দেখতে মাঝবয়সী মহিলা তার সাথে কথা কাটছিট করছে। সম্পর্কে তার নাতি হয়। সারমর্ম হলো ঈশাতকে 14,000 দেবে, শর্ত একটু সময় বেশি দিতে হবে আর দুষ্টুমি সহ্য করে বোঝাতে হবে। ঈশাত একদমও ধার ধারতো না, যদি না শুনতো ছেলেটা মা ছাড়া বড় হয়েছে। ব্যাস, এটা শোনার পর মনের কোথাও বাড়ি খেয়েছে। তার তো মা থেকেও নেই। ছোট থেকে 3 সন্তানের পর অনাকাঙ্ক্ষিতভাবে ঈশাত হয়ে যাওয়ায় মা বাবা অত গুরুত্ব দেয় না ঈশাতকে। এখন এটা কি ঈশাতের দোষ? তাও শাস্তি বয়ে যেতে হচ্ছে। এই ছেলেকে সে যত্ন সহকারে পড়াবে, তার মতো অভাগা কি না। এর মাঝে সিঁড়ি দিয়ে একটা পুরুষ নামছে। গায়ে তার বেশ দামি স্যুট, একদম চিকচিক করছে, অফ হোয়াইট রঙের। চুল দাড়ি বেশ সুন্দর করে কাটা, চোখে চশমা, হাতে দামি ঘড়ি। মোট কথা একদম সুপুরুষ। ঈশাত দেখেই গেল পুরুষটির মনোযোগ হাতে থাকা ট্যাবে আর কানে ইয়ারবাডস। ঈশাত মনে প্রাণে চেয়ে যাচ্ছে এই পুরুষটা যাতে বাচ্চার বাপ না হয়, কিন্তু চাওয়া পূরণ হলো না। পুরুষটিই বাচ্চার বাপ। ঈশাত সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে ফেলল। লোকটা ঈশাতকে দেখতেই চমকে উঠে বলল, আপনি? ঈশাত একদম ভালো করে দেখে বলল, আপনি? দিনা বেগম বললেন, তুই ওকে চিনিস আনান? আনান বলল, গতকাল ফ্রড মহিলা থেকে উনি বাঁচিয়েছেন। দিনা বেগম বলল, ভালোই হয়েছে, ওকে আহানের টিচার হিসেবে ঠিক করেছি। এর মাঝে আহান এলো। ঈশাত গোল গোল চোখে মা ছেলে ও নাতিকে দেখে গেল। তোমার সাহস হয় কি করে লেকচারারকে প্রেমপত্র দেওয়ার? এখানে পড়তে এসেছো নাকি প্রেম লীলা করতে? আমি কোনো ওয়ার্নিং দেব না, আজ গার্ডিয়ান কল যাবে তোমার। এহেন হুমকিতে মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠল। আবেগের বশে এমন ভুল করে ফেলেছে, করবে নাইবা কেন? স্যার যা সুদর্শন, ব্ল্যাক শার্টের ওপর যখন ক্রিম ব্লেজার পরে নায়ক ফেল স্যারের সামনে। আনান ফের রাগান্বিত হয়ে বলল, সবাই ছাড় দেয় বলে আমার কাছে ছাড় পাবা না। আজকে সব ক্লাস থেকে সাসপেন্ড তুমি। বলেই মেয়েটার নালিশ প্রিন্সিপালের কাছে রাখলো। মেয়েটা অঝোর ধারায় কাঁদছে, যদি স্যারের মন গলে। কিন্তু পাষণ্ড স্যার, গার্ডিয়ান কল করেই দম নিল। আনান বিড়বিড় করে বলল, কি জমানা এসে গেছে, আমাদের সময় মেয়েরা টিচারের চোখে চোখে তাকাতে পারতো না, আর এরা ন্যূনতম সম্মানটুকু করে না। বাতাসের বেগে এই খবরটা ভার্সিটিতে ছড়িয়ে পড়ল। আনান স্যার ক্লাসে অনেক স্নেহ করেন, কিন্তু একটু অন্যায়ও সহ্য করেন না। খুবই কোল্ড উনি, শক্ত হৃদয়ের। এরপর থেকে সবাই খুব সমীহ করে চলে আনান তাজওয়ার স্যারকে। ঈশাতের আপাতত 2টা টিউশন হয়েছে, একটাতে 14, আরেকটাতে 3,000 মাইনে। এতেই কোনো রকম চলতে পারবে। তবে এই মাসটা কোনো রকম যাবে। ভাগ্যিস বের হবার সময় ওর জমানো টাকা নিয়ে এসেছিল। এখন ক্লাস 3 এর স্টুডেন্টটাকে পড়িয়ে বের হয়েছে। এই স্টুডেন্ট ভালোই, ঠিকঠাক। দেখার পালা ওই বড়লোক বাপের 6ষ্ঠ শ্রেণীর ছেলেটা কেমন হয়। ঘড়ির কাঁটা যখন 4টায়, ঈশাত তখন পৌঁছালো আনান ভিলায়। সে বসতেই তার স্টুডেন্ট এলো। কোনো সালাম নয়, অভিবাদন নয়, ধাপ করে বসে পড়ল। ঈশাত বলল, নাম কি তোমার? আহান বলল, কেন, গতকাল দাদু বলেননি? দিনা বেগম ওপাশ থেকে চিল্লিয়ে বলল, ভদ্রভাবে ব্যবহার করো আহান। আহান ভেংচি কাটল। এর মধ্যে দিনা বেগম একটা বাচ্চা মেয়েকে সোফায় বসিয়ে উপরে গেল। ঈশাত নিচে কিছু অনুভব করলো। ছেলেটা আঠালো কিছু রেখেছে। সে হাতে নিতেই দেখলো প্লাস্টিক টাইপের লাল রং জাতীয় কিছু। তার ড্রেস এবং সোফায় রং লেগে গেল। ঈশাত নিজেকে ঠান্ডা করতে চেয়েও পারল না। সে অবশ্য এমন কিছু ধারণা করেছিল। এখন লাডের ফুয়াকে কিছু তো বলা যাবে না, তবে সে ছেড়েও দেবে না।
চিটাইঙ্গা মেয়ে বলে কথা, ভরকে দেবে সে। ঈশাদ বলল, কি বানিয়েছো এটা, হয়নি ঠিক মতো। আহান ভরকে গেল। ভেবেছিল বাকি টিচারদের মতো বকা, চিল্লাপাল্লা করবে কিংবা বিচার দিবে, অথচ এই টিচার এমন কিছুই করলো না। তো আহান বাদ দেবে কেমনে? ঈশাদ বলল, আমি শিখিয়ে দিচ্ছি, তুমি এটা দিয়ে মোম বানাতে পারো, প্লাস আরো ক্রাফটিং এর কাজ করতে পারো। সামনে বই খাতা ঈশাদ এসবের ধার ধারল না। গতকালই আহানের বর্ণনা শুনে সে দিনা বেগমের থেকে সময় চেয়েছে। ঈশাদ ফের বলল, শিখতে চাও? আহান দ্রুত মাথা দোলালো। এরপর ঈশাতের কথা মতো দুজনেই রান্নাঘরে গেল এবং ইঞ্জিনিয়ারিং করতে লাগলো। দীর্ঘ 1.5 ঘন্টা পর যৌথ সহায়তায়ও কিছুই হলো না। তখন ঈশাত আহান একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসে দিল। এর মধ্যে সোফায় থাকা বাচ্চাটা চিল্লিয়ে কেঁদে দিল। ঈশাত যেতে নিলে আহান বলল, ওর কাছে যেও না। ঈশাত চমকে বলল, কেন? বোন হয়তো তোমার। আহান বলল, না হয় না। বাচ্চাটা ঠোঁট ভেঙে কেঁদে দিল। ঈশাতের বড় মায়া লাগলো। সে গিয়ে নিল কোলে। কি সুন্দর বাচ্চাটা। কোলে নিতে বাচ্চাটা চুপ। সে বলল, নাম কি? আহান বলল, জানি না। ঈশাত বলল, জানি নাও আজকাল নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠাট্টা বুঝতে পেরে আহান চুপ রইল। ঈশাত বাচ্চার দিকে তাকিয়ে বলল, কি করেছেন এমন যে ভাইয়া আপনার উপর রাগ? এর মধ্যে দিনা বেগম এসে নিল বাচ্চাকে। বলল, পুরো সংসার আমার উপরে, বুঝলে ঈশাত, কোনটা রেখে কোনটা করব। একটু ইবাদতও ঠিক মতো করে উঠতে পারি না। ঠিক গতদিনের আগের দিন এমন সংসারই ঈশাতও ছিল। রাজ্যের কাজ ছিল তার উপর, দম ফেলানোর ফুরসত পেত না। অথচ একদিনের ব্যবধানে কেমন একা হয়ে গেল। একটা সুন্দর সংসারের শখ ছিল খুব তার। ঈশাত কথা বাড়ায় না। ব্যথাটা ফিরে আসছে। সে আহানকে নিয়ে টেবিলে বসলো। এর ফাঁকে জেনে গেল পুতুলটার নাম অহনা। কি সুন্দর ম্যাচিং, আনান, আহান, অহনা। কোন মহিলা এত সুন্দর সংসার ফেলে গেছে? আহারে, আনান আজকে পড়লই না। ম্যামের সাথে রাজ্যের আলাপ করলো। এই প্রথম এমন হাসি খুশি টিচার পেয়েছে। ঈশাতের বের হতে হতে 6:30টার বেশি বেজে গেছে। ছেলেটা ছাড়ছিলই না। ম্যাম আরেকটু বসেন বলে বসিয়ে রাখলো। আর ঈশাতও বসে থাকলো। এখন হোস্টেলে ফিরে কিছু করার নেই। একা থাকলে যন্ত্রণারা চিপে ধরে। সে ভাবলো কিছুক্ষণ হাঁটবে। রাস্তায় দাঁড়াতেই কয়েকটা বাচ্চা ছেলে দৌড়াতে গিয়ে তাকে ফেলে দিল। ঈশাত ব্যালেন্স হারিয়ে উল্টে পড়তে নিলেই একজোড়া হাত ধরে ফেললো। ঈশাত দেখলো আর কেউ নয়, এই বাড়ির মালিক, তার স্টুডেন্টের বড়লোক আব্বা। ঈশাত সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আনান দূরে সরে রইল। ঈশাত ধন্যবাদ বলে সোজা হাঁটা দিল। আনান ভাত চাবে মাথা ফেলে শুয়ে রইল। বিশাল আকৃতির বাচ্চাবে তার 6 প্যাকওয়ালা শরীর ভাসমান। হাতের সুন্দর শেপের মাসালগুলো দুই পাশে ছড়িয়ে চিন্তায় আছে। গত 1 বছর ধরে জীবনটা তার কাছে ভালো ঠেকছে না। সবকিছু থেকেও কেমন কিছু নেই, কিছু নেই মনে হয়। এর উত্তর আনানের জানা নেই। তবে সে এতটুকু শিওর, এই জন্মে আর এই জীবনে কাউকে ঠাঁই দেবে না। এই এক জীবন ফাদার তেরেসা হয়ে কাটিয়ে দেবে। সে বাথরব পরে বের হলো। এখনো পানি ঝরছে চুইয়ে চুইয়ে। এর মধ্যে আশিকের কল এলো ফার্ম থেকে। বিগত কয়েকদিন ফার্মের লেনদেন ব্যাপক গরমিল পাওয়া যাচ্ছে। আশিক একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে। ল্যাপটপে ওটা দেখতে আনানের মাথায় রগ দৃশ্যমান হলো। বিশ্বস্ত কর্মচারীরাই চুরি করছে, অথচ আনান তাদের চোখ বন্ধ করে বিশ্বাস করত। পৃথিবী আসলে বেঈমান, প্রতারকদের। এর মধ্যে ফোন বাজলে আনান না দেখে রিসিভ করে। ওপাশ থেকে ক্রন্দনরত সুর ভেসে আসছে, আনান ভাই, এমন করো না। আনান নিশ্চুপ। ফের বলল, আনান ভাই, আমি তোমাকে চাই। তোমায় না পেলে আমি মরে যাব। আনান যান্ত্রিক কণ্ঠে বলল, মরে যা। এরপর কেটে ব্লক লিস্টে ফেললো। এর মধ্যে দরজায় নক হলো। আনান নিজেকে স্বাভাবিক করে বলল, কাম ইন মাই বয়। আহান বাবাকে দেখতেই হাসলো, জড়িয়ে ধরলো। ছেলেটা এখন বেশ বড় হচ্ছে। আনানের অলরেডি 12 বছর চলছে। আনান বলল, তা নতুন ম্যামকে নিয়ে কি অভিযোগ শুনি? এবার কিন্তু ম্যাম চেঞ্জ করছে না। আহান হেসে বলল, করো না, এই ম্যামকে অনেক পছন্দ হয়েছে। আনান অবাক হলো। ভেবেছিল বিগত সময়ের মতো এবারও অভিযোগ বাণী শোনাবে। সে বলল, তাই? এই ম্যামকে পছন্দ হবার কারণ? আহান সরল মনে বলল, ম্যাম খুব সুন্দর। আনান থতমত খেল।
বলল, আর? আহান বলল, আর অনেক মজা করে খেলেছি। আনান বলল, আর? আহান বলল, অনেক মজা করে পড়ায়। আনান বলল, আর? আহান বলল, অনেক টপিক সম্পর্কে জানে। আনান বলল, আর? আহান বলল, আর এই কয়েক ঘন্টায় আমার মাথায় 7 বারের মতো হাত বুলিয়ে দিয়েছে। আনানের বুকটা হু হু করে উঠল। সে বসে ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, তুমি গুনে রেখেছ? আহান বলল, হু। আগে কোনো ম্যামই আমার দুষ্টুমি সহ্য করতো না। অনেক কঠিন বকাঝকা করত। তবে এই প্রথম কোনো ম্যাম দুষ্টুমি দেখেও আদর করেছে। এরপর বাপ ছেলের আরো অনেক কথা চলল। আরো একটা নতুন দিনের সূচনা। আগে ঈশাদ কথা কম বলতো, যথেষ্ট কারণও ছিল। আশেপাশে সব সাপ নাগিন ছিল। তবে এখন নতুন ভাবে ধীরে ধীরে গড়ছেন ঈশাদ। এই যে রুমমেটদের সাথে ভাব জমিয়ে এখন একসাথে ব্রেকফাস্ট করছে, গল্প করতে করতে। সে একা থাকতে পারে না। একটু পর এমনি আশেপাশে হেঁটে আসবে, এরপর খেয়ে টিউশন পড়াতে যাবে। এর মধ্যে অন্য রুমের একটা মেয়ের কারুকাজের ব্যাপক অর্ডার। ঈশাদ কথা বলতে বলতে সাহায্য করতে বসলো। সেও ক্রাফটের কাজ ভালো পারে, আর এখন টাকাও পাবে। তবে এসব বাহানা, মূলত সময় কাটানোর জন্য। নিজেকে খুব বেশি ব্যস্ত রাখার জন্য এসব করছে, যাতে খারাপ চিন্তা, দুশ্চিন্তা না আসে। একা থাকা সর্বপ্রথম সুবিধা ঈশাদ পেল, তা হচ্ছে নিজের মর্জি মতো চলা যায়। এই যে রাতে মন চাচ্ছিল না দেখে নিজে গিয়ে কাচ্চি কিনে এনে পেট পুরে খেয়েছে। এই সুযোগটা বাবার ও শ্বশুর বাড়িতে পায়নি। একগাদা কথা শুনিয়ে দিত তারা। আজ খেয়েই ঘুম দিয়েছে, তাই টিউশনে লেট, আর মাত্র দ্বিতীয় দিন আজ। 5টারও বেশি সময় বেজেছে। আরেকটাকে পরিয়ে তাড়াহুড়ো করে আনান ভিলায় ঢুকতেই পাইপের সাথে বেজে ঈশাদ শুকনা জায়গায় ধরাম করে আছাড় খেয়েছে। ওটা বড় কথা নয়, বড় কথা আহানের বড়লোকি আব্বা কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে। তার পরনে রেড টি শার্ট আর সাদা চশমা। কার ওয়াশ করছিল বোধহয়। ঈশাতের চিল্লিয়ে বলতে মন চাইল, কখনো কাউকে আছাড় খেতে দেখেননি? এমন ভাবে তাকানোর কি আছে? যে আছাড় খেয়েছে তার বুঝি শরম লাগে না? আনান মানবিকতা দেখিয়ে তার দুহাত দিয়ে ঈশাতের দুহাত ধরে উঠালো। বেশ ব্যথা পেয়েছে বোধহয়। 2 হাত পুরোপুরি ধরাতে ঈশাতের শরীর কেমন শিরশির করে উঠল। আনান গুরু গম্ভীর কণ্ঠে বলল, ভেতরে যেতে পারবেন? ঈশাত কোনো রকম মাথা দোলালো। ভেতরে গেল। ঈশাতের জামার একাংশ ভেজা দেখে আহান শুধালো, ম্যাম আপনার কি হয়েছে? ঈশাত নিজের প্রেস্টিজ বজায় রাখতে বলল, হালকা একটু পড়ে গেছি। তার পেছন পেছন আনান সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মনে মনে বলল, তোর ম্যাম আমার সামনে আছাড় খেয়েছে, কঠিন এক আছাড়। ঈশাত অজর ধারায় কাঁদছে। কোন রকম চোখের পানি নিয়ন্ত্রণে আনতে পারছে না। 4 দিন খুব শক্ত ছিল। এক কাপড়ে বের হবার পর, স্বামীর প্রতারণার পরও কাঁদেনি। তবে আজ যখন জন্মদাত্রী ফোন দিল ভেবেছিল একটু হলেও বুঝবে, সহানুভূতি দেখাবে। কিন্তু ঈশাত ভুল ছিল। মা স্পষ্ট বলে দিয়েছেন বাড়ির ত্রিসীমানায় না ঘেঁষতে। আত্মীয় স্বজনের কাছে নাকি ঈশাতের জন্য মুখ দেখাতে পারছেন না তারা। তাহলে ঈশাত কি করত? ওই লোকের সাথে সংসার করত, যে কিনা দিনের পর দিন অবহেলায় রেখে, অসম্মানে রেখে বিবাহিত থাকা অবস্থায় অন্য মেয়ের সাথে শুয়ে এসেছে। আজ ঈশাতের মনের আঘাত থেকেও সোসাইটিতে সম্মান তাদের কাছে বড় হয়ে গেল। যদি পুরো পৃথিবীর সবাই ঈশাতের বিরুদ্ধে যেত, ঈশাতের এত খারাপ লাগতো না, যত না নিজের পরিবারের অবহেলায় লাগছে। ঠকে যাও নারী সে, অথচ মনের দুঃখ প্রকাশ করার মতন আপন কেউ নেই। নিজের 3 বড় ভাই বোন থেকেও নেই। থাক, যারা ওকে নিয়ে ভাবে না, সেও ওদের নিয়ে ভাববে না। বিশাল এই পৃথিবীতে সৃষ্টিকর্তাই আছে একমাত্র ওর, আর কেউ নেই। কিন্তু মনকে বুঝ দিলেই কি মন বোঝে? ফের চোখের পানিতে মুখ ভিজে গেল। আজ আর গলা দিয়ে কিছুই নামলো না ঈশাতের। জোর করে খেতে চেয়েছিল, কিন্তু খেতে গেলেই কান্না আসছে। ইস, পৃথিবীর মানুষ কি নিষ্ঠুর! খেতে গিয়েও যদি একটা মানুষ বোবা কান্না করে, তখন বুঝতে হবে কষ্টের শেষ সীমানায় পৌঁছে গেছে। তখন শুধুই যত্ন এবং ভালোবাসা প্রয়োজন। এখন মানুষ না করলেও নিজেকে তো নিজের জন্য শক্তভাবে দাঁড়াতে হবে। আজ মন ভরে কেঁদে নি ঈশাত, এরপরে একদমও কাঁদবে না। ইস্পাত বানাবে নিজেকে। ওই বাচ্চাটাকে কোনো রকম পরিয়ে এখন আহানকে পড়াতে যাচ্ছে। ওকে পরিয়ে ক্লাসমেট দিয়ার সাথে বের হবে ঘুরবে।
এভাবে থাকলে কান্নারা পিছু ছাড়বে না। ঈশাদ গিয়ে দেখে আজ প্রথম আহান বই খাতা নিয়ে আগে ভাগে টেবিলে বসে আছে। ওকে দেখার সাথে সাথে সালাম দিয়েছে। উত্তর দিয়ে ঈশাদ বলল, কোনটা পড়তে চাও? গলার স্বরও আজ বেশ মোটা। আহান এক গ্লাস পানি এগিয়ে দিল। ঈশাদ খেতে আহান বলল, ম্যাম, একটা কবিতা শোনেন। আম পাতা জোড়া জোড়া, বাসায় উঠছে তেল্লা চোরা। ওরে বুবু সরে দাঁড়া, ল্যাংটা হলো তেল্লা চোরা। ছিটকে পানি সব চারদিকে পড়ল ঈশাতের মুখ থেকে। সে সশব্দে হেসে দিল। আহান হাত দিয়ে মাথা চুলকালো। ম্যামের চেহারা খুব স্যাড লাগছিল, তাই তৎক্ষণাৎ মাথায় যা এসেছে বলে দিয়েছে। ঈশাত খুব হাসলো। আহান বলল, আমার ছোটবেলার এক দাদা গ্রাম থেকে এসেছিলেন। উনি পাম্পাস চিনতেন না, তো আমার হাগু নাকি একদম হলুদ কালার ছিল। উনি ভেবেছিলেন দোকানের ডাল। উনি টেবিলে বক্স থেকে রুটি ছিঁড়ে ওটাতে ডুবিয়ে খেতে যখন গন্ধ পেলেন, ছিটকে ফেলে দিলেন। বললেন, প্যাকেটে গু কি করে? হাসতে হাসতে ঈশাতের পানি চলে এলো। আহান বলল, ম্যাম, আপনি খুব ভালো এবং প্রিটি। দাদি বলেন, প্রিটি মানুষদের নাকি মন খারাপ মানায় না। প্রাপ্তিতে ঈশাতের মন ও চোখ ফের ভরে এলো। এই যে বাচ্চা তার আকাশ পাতাল মন খারাপই ধরতে পেরে মন ভালো করার চেষ্টা করেছে, এও বা কম কি? বাকি সময় খুব মনোযোগ দিয়ে পড়ল আহান। দ্রুত ছুটি দেওয়ার থাকলেও ঈশাতের গা ছেড়ে দেওয়ার কারণে দিল না। যখন বের হচ্ছিল তখন প্রায় আজান দিবে। ঈশাত ভিলা থেকে বের হলে আনান ঢুকছিল। আনান দুবার ডাক দিল, ঈশাত যেন শোনেনি। এর মধ্যে ঈশাতও যাচ্ছিল, ভ্যান গাড়িও আসছিল। অন্যমনস্ক থাকায় সেকেন্ডের মাঝে ওটা ঈশাদের পায়ের পাতায় লেগে গেল। ঈশাদ আর্তনাদ করে উঠল। আনান দৌড়ে গেল। অনেকখানি কেটে গেছে। সে রক্তচক্ষু নিয়ে তাকালো ভ্যান গাড়ির ড্রাইভারের দিকে। হুঙ্কার দিয়ে বলল, চোখ দুটো দিয়েছে কেন? কম বেশি সবাই আনানকে চিনে। গাড়িওয়ালা ঈশাদকে ঝাড়ার প্রস্তুতি নিচ্ছিল। আনানের কণ্ঠ শুনে থেমে গেল। আনান এবার ঈশাতের মুখের দিকে তাকাতেই দেখল একের পর এক বাড়িধারা ঝরছে ওই বাদামি চোখ থেকে। আনান দেখে বুঝলো এই চোখের পানি ব্যথা থেকে নয়, বহু আগে থেকে। চোখের আশপাশে কেমন লাল হয়ে আছে। গালে আগের কান্নার ছাপ বসে আছে। কি এমন কারণে এত কাঁদছে? আনান কণ্ঠ নরম করে বলল, চলুন ব্যান্ডেজ করে দিই। ঈশাত কোনো রকম বলল, যেতে পারবো। আমোকে। আনান সঙ্গে সঙ্গে বলল, বাট আম নট ওকে, ভেতরে আসুন, বলে হাত বাড়িয়ে দিল। ঈশাত ইতস্তত করে ধরল না। অত লাগেনি, উঠতে পারবে। কিন্তু এক কদম দিতেই বুঝলো আনান কেন হাত বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে আনানের হাত আঁকড়ে ধরল। অধেকা হাসলো আনান। ভেতরে যেতে দিনা বেগম আর্তনাদ করে উঠল। আনান ব্লেজার খুলে ফার্স্ট এড বক্স নিয়ে ঝুঁকলো তার পায়ের কাছে। ঈশাত হাঁসফাঁস করে উঠল। ইস, কি অদ্ভুত ব্যাপার। আনান ব্লাড ক্লিন করে ব্যান্ডেজ করে দিল। ঈশাত যেতে চাইলে দিনা বেগম আটকে রেখে বলল, তোমায় তো বেশিক্ষণ বসিয়ে রাখতে পারবো না। হোস্টেলের গেট অফ করে দিবে। তবে একটু বসো, যা রান্না করেছি বক্সে দিচ্ছি। অসুস্থ শরীরে কেমনে রাখবে? ফের এই যত্নে ঈশাতের মনের কোথাও বাড়ি খেয়েছে। সে মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। উফ, শরীরের হরমোনগুলো একটু নিয়ন্ত্রণে থাকলে কি হয়? এর মধ্যে ছোট ছোট পায়া অহনা এলো। ওকে দেখে আহানের হাসি মুখ বেজার হলো। আনানকে পাপা ডাকতে আনান কোলে নিতে চাইলো, তবে ছেলের অবস্থা দেখে আর নিল না। এত করে ছেলেটাকে বুঝিয়েছে, অথচ সে বুঝ নিতে নারাজ। একটি ব্যথায় জর্জরিত সকালের সূচনা। ঈশাত কোনো রকম উঠে বসলো। এতদিন সে সবার আগে উঠে ওদের ইউনিট চক্কর দিয়ে সবার সাথে কথা বলে আসতো। কেউ পাত্তা দিত, কেউ বিরক্ত হতো। ঈশাত ওসব গায়ে মাখতো না, কারণ নিজেকে ভালো রাখা ইম্পর্টেন্ট ছিল। তবে আজ কেমন নেতিয়ে পড়েছে। ওর অবস্থা দেখে রুমমেট মিশা বলল, আপু, জানি না তোমার সিচুয়েশনে কি বলা উচিত। খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, তবুও বলবো শক্ত থাকো। দেখো, প্রতারকেরা সবসময় সুখী থাকে, আর তোমার পরিবারের মানুষ, থাক, ওদের নিয়ে বলার মতো ভাষা নেই। তবে ঈশাত আপু, আমার মন বলছে তোমার জীবনে দেখিও এমন একজন আসবে তোমাকে পাগলের মতো ভালোবাসবে। তোমার অপূর্ণতায় তার কিছুই যায় আসবে না। ঈশাত ঈষৎ হেসে বলল, আমি ওসব আশাও করি না। খুব বাজেভাবে ঠকে গিয়েছি আমি।
এই জীবনে আর কাউকে জায়গা দিব না, একাই থাকবো। বিপরীতে নিশা বলেছিল, দেখো আপু, ভাগ্যের লিখন, যায় না খণ্ডন। খুব ভালো কিছু আছে তোমার জীবনে, দেখিও। ঈশাতের ওসব কথা গায়ে লাগলো না। কে ভালোবাসবে ওকে? বারবার ভেতর থেকে কেউ বলছে, তুই ভালোবাসার অযোগ্য ঈশাত। এই জন্যই তোর পরিবারের কেউ তোকে ভালোবাসে না। যতবার এই কথা স্মরণ হয়, হৃদয় নিংড়ে আসে। ছোট থেকে অবহেলা পাওয়া সে, তাই ভালোবাসার কাঙাল। আর সেই মেয়েটাই কিনা ঠকে গেল। এখন অপশন হাতে দুইটা, হয় গলায় দড়ি দেওয়া, না হয় ভালোভাবে বাঁচা। ঈশাত কোনো রকম উঠে বসলো। পা ভাল লাগছে। ব্যান্ডেজটা দেখতেই মনে পড়লো গতকাল দিনা আন্টি কতগুলো খাবার দিলেন। আজ রাত পর্যন্ত যাবে দুজন খেলে। আর ওই লোক কি যেন নাম? ও হ্যাঁ, আনান। উনি জোর করে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। ঈশাতের ভেতরে এত সংকোচ লাগছিল। আজও যথারীতি আহানকে পড়াতে এসেছে সে। ছেলেটা উপরে উপরে রকচটা, দুষ্টুমি দেখালেও ভেতরে বেশ নরম। গতকালই টের পেয়েছে ঈশাত, তাই এখন আরো বেশি স্নেহ কাজ করছে। আসার সময় দিনা বেগম জোর করে গাড়ি পাঠালেন, তার পায়ে ব্যথা বলে। শুনলেন না এত বারণ? মা ছেলের এক কথা, তাদের ঘরের দুয়ার থেকে ঈশাত ব্যথা পেয়েছে, তাই এসব নাকি তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এর মধ্যে অহনা ছোট ছোট পা ফেলে সুইমিং পুলের কাছে যাচ্ছে। দিনা বেগম চিল্লিয়ে আহানকে বলেছেন ওকে ধরে আনার জন্য, কিন্তু আহান গো ধরে বসে আছে। ঈশাত নিজেও 4বার বলেছে, তাও ছেলেটা যাচ্ছে না। এত কিসের রাগ নিজের বোনের প্রতি? পুলের একদম কাছাকাছি চলে গেছে অহনা। তা দেখে ঈশাত দৌড় দিয়ে ওকে ধরে ফেললো, কোলে তুলে নিল। এর মধ্যে অকস্মাৎ সুইমিং পুলের মাঝ থেকে একটি অবয়ব উঠে দাঁড়ালো। ঈশাত ভয়ে দুকদম পিছিয়ে গেল। ঈশাত দেখল সে অবয়বটি কেউ নয়, স্বয়ং আনান তাজওয়ার, যার সিক্স প্যাক, উদাম বডি দৃশ্যমান। শরীরের প্রত্যেকটা খাত থেকে পানি চুইয়ে পড়ছে। পেশিবহুল বাহু দুটো বেশি নজর কাড়া। এই মুহূর্তে মনে হচ্ছে না লোকটা 2 বাচ্চার বাপ। ঈশাত কয়েক মুহূর্ত হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল, পর মুহূর্তে চোখ সরালো। ইস, কি লজ্জার বিষয়! আনার নিজেও একটু চমকালো, তবে একবার দেখে ফেলেছে তো দেখে ফেলেছে, থতমত খেয়ে কিছু হবে না, তাই সে নির্বিকার রইল। ঈশা দ্রুত কদমে ওই স্থান ত্যাগ করলো। আনান উঠে শরীরে বাথরব জড়ালো। মেয়েটার অভিব্যক্তিতে কেন যেন হাসি পাচ্ছে আনানের। নাক ও গালে লালিমার দেখা মিলল। মিষ্টি রঙের জামাতে তা আরো সুন্দর দেখালো, যেন এক্সট্রা কোনো অলংকার লাগবে নয় মুখের জন্য। আর সব থেকে নজর আটকেছে ওই আত্মসম্মান বিষয়টিতে। গতকাল কোনোভাবে এই মেয়ে আনানের উপর নির্ভর হতে চায়নি। সাধারণত মেয়েরা চোখ দিয়ে তাকে গিলে খায়, অথচ মেয়েটা কত দ্রুত নিজেকে সামলে নিল। চুল মুছতে মুছতে আনান অকস্মাৎ বলল, আ স্ট্রং পায়রা, মানে একজন শক্ত পায়রা বা কবুতর। কিন্তু আনানের মাথায় এই নামটা কেন এলো? শুনেছি পরকীয়াজনিত কারণে স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে, তবুও দেখছি ভালোই আছো, কোনো আত্মগ্লানি নেই। হুট করে কথাগুলো শুনে ঈশাত পেছনে ফিরল। সে টমেটো কিনছিল, এক দুঃসম্পর্কের আত্মীয়। ঈশাত ভাবলো কোনো কথা বলবে না, তবে মনে হচ্ছে ছেড়ে দিলেই বার বাড়বে, আর কিছু কিছু জায়গায় লাগাম টানতে হয়। বিপরীতে ঈশাত শক্ত কণ্ঠে বলল, লেট মি কারেক্ট ইউ, ডিভোর্স আমি দিয়েছি। আর যেহেতু নিজ স্বামী রেখে আমি কারোর সাথে শুইনি, তাই পরকীয়াটা আমি নয়, সে করেছিল। আর যেহেতু পরকীয়া আমি করিনি, তাই আত্মগ্লানি থাকার কথাও নয়। এমন কাট কাট উত্তর শুনে মহিলার মুখ থমথমে হলো। বলল, কেমন আছো? ঈশাত আগের টোনেই বলল, আপনি বলেছিলেন ভালোই দেখছেন, তাই আপনি যতটুকু দেখেছেন তার চেয়ে বেশি ভালো আছি, বলে সরে এলো। আসলে আমাদের চারপাশে কিছু কিছু মানুষ আছে যারা ঘা থেকে মলমের থেকে মরিচ ছাটাতে ভালোবাসে, তাই মাঝে মধ্যেই তার জায়গাটা এভাবেই দেখিয়ে দিতে হয়। জীবনের প্রথমবার নার্ভাস না হয়ে এমন প্রতি উত্তর দেওয়াতে ঈশাত নিজেই নিজের উপর খুশি হয়ে গেল। আহ, একা থাকার আরো একটা সুবিধা পাওয়া গেল। এই খুশিতে সে দোকান থেকে 120 টাকার আইসক্রিম কিনে নিজেই নিজেকে ট্রিট দিল। এভাবে দিনকাল অতিবাহিত হচ্ছে। আজ আনান বাসায় আছে, ভালো লাগছিল না তাই ব্রেক নিয়েছে। মাঝে মধ্যে ব্রেক নেওয়া ভালো, নিজেকে সময় দেওয়া ভালো। সে আহানকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে। বাসায় থাকলে সে তার ছেলেকে কাছে কাছেই রাখে। এই ছেলের যে আনান ছাড়া কেউই নেই। আনান বলল, কেন,
অলওয়েজ গোসল করার সময় গায়ে সোপ বা শাওয়ার জেল ইউজ করলে কি হয় পাপা? দেখেছো, জায়গায় জায়গায় দাগ পড়েছে। আহান দাঁত কপাটে বের করে বলল, এই যে তুমি ডলে দেবে, তাই দেই না। আমি ইউজ করলে তো তুমি আর আমার যত্ন নেবে না। কথাটা একদম বকে লাগলো আনানের। সে বলল, কে বলেছে এসব? ওভাবে টাইমও সেভ হবে। দেখি পা তোলো, ডলে দিই। যে হারে দাগ পড়ছে, কোনো মেয়েই বিয়ে করতে চাইবে না। আহান ফের দাঁত কপাটি বের করে বলল, না চাইলে ভাগিয়ে নিয়ে আসবো, একদম জোর করে মুভির মতন। আনান চোখ বড় বড় করে বলল, বাব্বা, চোরা বুদ্ধি। তা আপনার দাদি হার্ট অ্যাটাক করবেন। আহানের মুখ আধার হলো, বলল, দাদি এখন আর আমাকে নিয়ে ভাবে না পাপা। আনান বলল, তোমার ধারণা ভুল পাপা। তোমার দাদি তোমাকে ও আমাকে নিয়ে একটু বেশিই ভাবে, তাই এমন করছে। এই যে পাপা যেমন তোমার চিন্তা অস্থির থাকি, এর মাঝে গুটি গুটি পায়ে অহনা এলো। তার গায়ে সাদা ফ্রক। সে এক আঙুল মুখে দিয়ে ওয়াশরুমের দরজায় উকি দিল। আনানের দেখে এত আদর লাগলো। ইস, কি ছোট্ট কিউট আঙুলটা মুখে দিয়েছে। সে ছেলেকে টাওয়াল পেঁচিয়ে লোশন মেখে দিয়ে বলল, গো, পাপার ফোন ইউজ করো। আহান জানে এখন সে গেলে পাপাই মেয়েটাকেও এত আদর করে শাওয়ার করিয়ে দেবে, তাই সে ঠায় দাঁড়িয়ে রইল। আনান তা দেখে বলল, আব্বা, আপনার ফুফাতো বোন হয়, এমন করেন কেন? আহানও তড়িৎ বলল, তাহলে ফুফুর কাছে না থেকে আমাদের সাথে কি? আমার পাপাকে পাপা ডাকছি কেন? আনান বলল, কারণটা তুমিও জানো পাপা। দেন হোয়াই আর ইউ বিহেভিং লাইক ইম্যাচিওর? আহান রাগে চলে গেল। আনান এবার পুতুলটাকে কোলে নিল। আহা, সেই কি হাসি অহনার। আনান অহনাকে শর্টে গোসল করিয়ে চাওয়াল পেঁচিয়ে নিয়ে বেডে রাখলো। আহানও বেডে শুয়ে ফোন দেখছে। মেয়েটার সামনে দুই হবে। আনান অহনাকে মাথা মুছে দিচ্ছে আর আহান আর চোখে তাকিয়ে আছে। তা দেখে আনান আহানকে কাতুকুতু দিতে লাগলো। আহান লাফিয়ে উঠল আর হাসতে লাগলো আর বলল, পাপা প্লিজ, পাপা সরি, আর না পাপা, দেখো টাওয়াল খুলে যাচ্ছে। আনান বলল, খুলে যাক, তুমি অত বড় হয়ে যাওনি। এই হাতে নিয়ে কদিন আগে মুসলমানি করিয়েছি। ওদের এসব দেখে অহনাও হাসতে লাগলো, যেন কোনো মজার জিনিস দেখেছে। আনান এক পর্যায়ে বলল, পাপা তোমার হোম টিউটরের নাম কি? আহান বলল, ঈশাত তাসনিম। এর মধ্যে আহানও পাপাকে কাতুকুতু দেবার প্রয়াস চালালো। অহনাও খুশি হয়ে ঠাস ঠাস চাপড় দিল। এই বাচ্চাদের সাথে এই সময়গুলোতে আনান বেশ সুখী থাকে। 3 দিন বিরহ, দুঃখিত মন নিয়ে ঈশাত কাটালো। আজ আবার মেজাজ ফুরফুরে হতে লাগলো। মোটামুটি 5 দিনের বাজার করেছে সে। একজনের মিনি ফ্রিজ আছে, ভাড়া দিয়ে ওখানে রেখেছে। নিজের জন্য বাজার করাও যে কত আনন্দের, তাই ঈশাত আজ জানলো। এতদিন বাবা আর এক্স হাজবেন্ড এনে দিত, সে চুলা গুতাতো, কয়েকশো বার খোঁটাও দিত, তবে আজ নিজের পছন্দের সব করেছে। ঈশা টু ডু লিস্ট করতে লাগলো। নিজের জন্য অনেক জিনিস লাগবে ওর। হাত প্রায় ফাঁকা হয়ে এসেছে। উফ, মাসটা দ্রুত শেষ হয়ে যাক আর ঈশাত বেতন পাক। তো তার লিস্ট হলো সুন্দর বেডশিট, মিনি আয়না, ড্রেস, লিপস্টিক, টোট ব্যাগ, আরো টুকটাক অনেক কিছু লিখলো। এই যে নিজের জন্য লিস্ট করতেও যে শান্তি, কিনতে পারলে না জানি কত শান্তি লাগবে। একটা সময় ওদের জন্য উজাড় করে দিয়েও কিছু পেল না, তাই এবার নিজেকে উজাড় করা ভালোবাসবে ঈশাত। এর মধ্যে নিশা এসে বলল, আপু পার্ট টাইম জবের জন্য বলেছিলে না, আমার মামাতো ভাই জানিয়েছে ওদের অফিসে অ্যাকাউন্ট্যান্ট লাগবে। তোমার সিভি দিয়েছি, হলে জানাবে, তখন ইন্টারভিউর জন্য যেতে হবে। ঈশাত খুশিতে নিশাকে জড়িয়ে ধরল, বলল, অনেক ধন্যবাদ, একটা জব বেশি দরকার ছিল, জানি না হবে কিনা, তবে শুনেও ভালো লাগছে। আনান এসেছে তার বাবার রুমে। 5 বছর ধরে এইভাবে বিছানায় পড়ে আছেন তিনি। প্রয়োজনীয় কাজগুলো করার জন্য লোক লাগে। এক্ষেত্রে দিনা বেগম যথেষ্ট করেন। মাঝে মধ্যে আনানও সাহায্য করে, আর প্রতিদিন আহান চেক দেয়। আনান বাবার নখ কেটে গা মুছিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। ভদ্রলোক অত বেশি কথা বলতে পারেন না, তবুও বললেন, বাবা, এখন এ- একটু নিজেকে গোছানো উচিত না? আনান রসিকতার স্বরে বলল, কেন বাবা, আমি কি অগোছালো নাকি? এই যে মেহেদি রঙের শার্টের সাথে ব্ল্যাক প্যান্ট পরেছি, দেখো নায়কের মতন লাগছে। অগোছালো হলে তো কটকটে লাল রঙের প্যান্ট পরতাম। ভদ্রলোক হাসলেন, বললেন, হা
হামারি বিল্লি হামিসে মিয়াও। এক জীবনে তোর বাড়ি, গাড়ি, বাচ্চা সবই আছে, যা নেই তা হলো বউ। বউ যে কত কাজের তা তো জানিস না। আনান ফট করে বলল, জানতেও চাই না, এভাবেই ঠিক আছে। বউ ঝামেলার বাবা, আমি কখনোই বিয়ে করব না। ভদ্রলোক বললেন, আগে বউ আসুক, তারপর বলিস। আনান হেসে বাবাকে খাইয়ে দিল। থেকে থেকে ইশাতের খুব ভালো লাগে, থেকে থেকে এতিমের মতন লাগে। ইস, মন খুলে যদি কাউকে বলা যেত সে কত অসহায় বোধ করছে, যে প্রতারণা করেছে সে নিশ্চয়ই খুব সুখে আছে। তাহলে ইশাতের এত যন্ত্রণা হচ্ছে কেন? ইশাত বেশ কিছুক্ষণ বোবা কাঁদল, পরপর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য, দুচোখ যেদিকে যায় যাবে, এভাবে থাকলে নিজেকে কিছু করে ফেলবে সে। বেশ কিছুক্ষণ উদ্দেশ্যহীন হাঁটার পরে ইশাত দেখল বুড়ো দাদা এবং একটা ছোট মেয়ে ভিক্ষা করছে। সামনে একজন গাড়ি থেকে মেয়েটাকে ধাক্কা দিয়েছে, উল্টে পড়ে মাথায় চোট পেয়েছে। ইশাত দৌড়ে গেল। কিছু কিছু মানুষের বাড়ি গাড়ি থাকলেও আত্মা থাকে না। সৃষ্টিকর্তা অঢেল দিয়েছেন, একটু সাহায্য করলে কি হয়। সে দৌড়ে তাদের কাছে গেল, ব্যাগ থেকে ব্যান্ড এড বের করে লাগিয়ে দিল মেয়েটাকে। এরপর ব্যাগ হাতড়ে দেখলো 1,000 টাকার নোট আছে, এমন আর 5 আছে তার কাছে। এরপর শেষ। ওরা টাইম মতো বেতন না দিলে খবর হবে ইশাতের। সে আর অত শত চিন্তা করলো না, রিজিক দাতা তো আছেন, একটা না একটা ব্যবস্থা হবেই। সে দাদা আর মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়ে পেট পুরে খেলো। খেতে খেতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্যের আলাপ করলো। আশেপাশের মানুষগুলো টুকটাক বলছিল। ইশাত খেয়াল করলো দুপুরটা তার চমৎকার কেটেছে। একটা সময় এমন চাইতো যে, যাতে সৃষ্টিকর্তা ওকে অপার দেন ও সবাইকে সাহায্য করতে পারুক। আজ পেরেছে। অথচ একটু আগে মনে হচ্ছিল দুনিয়া থেকে চলে গেলে বোধহয় ভালো হতো। এজন্য নিজের মন খারাপ নিজেকে ভালো করতে জানতে হয়, কারণ সব সময় সবাই থাকে না। সে নিজের জন্য একটা 3 পিস নিল, কম দামি, আপাতত পরার জন্য। এটা কেনার পরেও মন এত ভালো লাগছে। কিরে ফাদার তেরেসা, কি খবর তোর? ফোনের ওপাশ থেকে শোনা গেল। কলটা এসেছে আনানের ফোনে। করেছে তার 2 মাত্র বেস্ট ফ্রেন্ড, আহিল। সে স্কুল লাইফের ফ্রেন্ড, আরো একজন আছে। আনান মইন রইল। আহিল ফের বলল, এখন বেস্ট ফ্রেন্ড ভালো লাগবে না তো? অভিশাপ দিলাম, তুই তোর বইয়ের জন্য পাগল হয়ে যাবি, পিছে পিছে ঘুরবি, বাট পাত্তা পাবি না। আনান বলল, তোকে বলেছি না কখনো বিয়ে করব না। আহিল বলল, দেখা যাবে। বিয়ে থেকে বাসর সহ যাবতীয় যত কাজ আছে সব তুই করবি। আপাতত বের হ, চলো ঘুরে আসি। আসছি বলেই কল কেটে দিল। পুরোটা সময় উদ্দেশ্যহীন ঘুরে ঈশা তাড়াতাড়ি পড়াতে এসেছে আহানকে। আজ বেশ মনোযোগী ছিল বাচ্চাটা, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ঈশাদ যখন বের হচ্ছে আনানের গাড়ি ঢুকেছে। সে বের হয়েছে, চোখে ব্ল্যাক সানগ্লাস, গায়ে শার্ট, স্নেকার্স। ঈশাদ যাচ্ছে। এমন সময় উপর থেকে এক বালতি পানি পড়লো ঝুপ করে। ঈশাদ ভিজে গেল পুরোপুরি, উপর থেকে বোয়া ফেলেছে। আনান দেখলো ঈশাদ তাসনিমের বুক পিঠ ভিজে, ভেতরের সব দেখা যাচ্ছে। ঈশাদ যতটুকু পারছে শিফনের ওড়না দিয়ে ঘুরে নিয়েছে। শীত লাগছে। আনান তড়িঘড়ি নিজের পরনের অফ হোয়াইট রঙের শার্ট খুলে ফেলল। উদাম মেধিন 6 প্যাকওয়ালা শরীর দৃশ্যমান হলো। ঈশাদ যেন জমে গেল। তার জীবনে অতবার জড়ো হয়নি যতবার সে আহানের বড়লোকি আব্বার উদাম শরীর দেখেছে। মানতে হবে, এই লোক যথেষ্ট সুদর্শন। আনান কয়েক কদম এগিয়ে এসে ঈশাতের সাথে দূরত্ব গুছিয়ে ফেলল। পরপর নিজের পরনের শার্ট ভালো করে ঈশাতকে পেঁচিয়ে দিল। এরপর বাস খাই আওয়াজে ড্রাইভারকে বলল, হা করে কি দেখছেন? ড্রাইভার ভয়ে চোখ সরালো। ঈশাত নিজেও শার্টটি আঁকড়ে ধরল। আহানের বাবা তড়িঘড়ি শার্টটা কেন দিল বোঝার মতো বিবেক তার আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই সুদর্শন খালি গায়ে শরীরটা তার বেশ কাছে। না চাইতেও চোখ চলে যাচ্ছে। ঈশাত মনে মনে বলল, হে মাবুদ, ভেতরে শয়তানটাকে আটকে দাও। আমি ভালো মেয়ে। এরপর নিচ থেকে সরে যাবার জন্য পা বাড়ালে আনান বলল, কোথায় যাচ্ছেন? ঈশাত বলল, বাসায়। আনান বলল, ওয়েট, আমি ড্রপ করে দেব। ঈশাত বলল, গাড়ি ভিজে যাবে। আনান বলল, ভিজুক, পরে শুকিয়ে নেব। ওয়েট, শার্ট পরে আসছি। 5 মিনিট পর শার্ট পরে বোতাম আটকাতে আটকাতে আনান দৌড়ে আসছে। এসেই দেখে ড্রাইভার আবারও লোভাতুর দৃষ্টিতে ঈশাতের দিকে তাকিয়ে আছে।
সে ফের বজ্রকণ্ঠে বলল, আপনাকে কি এভাবে চেয়ে চেয়ে দেখার জন্য বেতন দিয়ে রেখেছি? নিজের নজর সংযত করুন, আপনার মেয়ের বয়সী হবে। আর আপনি কাল থেকে আসবেন না। ইউ আর ফায়ার্ড। ঈশাদ ছানা বড়া চোখে তাকিয়ে আছে। কিছুই বোঝেনি সে। তবে টিয়া রঙের শার্টে সুন্দর লাগছে লোকটাকে। মানতে হবে লোকটার ড্রেসিং সেন্স খুব চমৎকার। ঈশাদ ইতস্তত করে উঠে বসলো। দুজনেই নীরব, কোনো কথা নেই। আনান মিউজিক বাজিয়ে দিল লো সাউন্ডে। ড্রাইভ করতে করতে গান শোনা তার একটা অভ্যাস। হিপ হপ গান বাজাতে যেয়ে এটা বেজে উঠল। গতবারের মতন এবারও আনান ঈশাদকে ড্রপ করে দিল। এর মধ্যে একটা ছেলে তখনও আনানকে দেখেনি। ঈশাদকে দেখে বলল, চলো সুন্দরী, বাইকে করে একবার হোটেল থেকে ঘুরে আসি। ঈশাদ দেখলো ছেলেটা বড় জোর ইন্টারের হবে। সে শক্ত কণ্ঠে বলল, জুতা দিয়ে মেরে তোর হোটেলে ঘোরার শখ বের করে দিব, বান্দর কোথাকার। ছেলেটি থতমত খেলো। ভেবেছিল মেয়েটা বোধহয় কিছু বলবে না, তবে এমন রূপ দেখে গাড়ির ভেতর থেকে আনান ঈষৎ হাসলো। বিড়বিড় করে বলল, বাহ, এই তো দেখি মিনি গুন্ডা, স্ট্রং পায়রাটা, ভেরি ইমপ্রেসিভ। সে গাড়ি থেকে চিল্লিয়ে ছেলেটার উদ্দেশ্যে বলল, আমি যাব ঘুরতে ছোট ভাই, আমাকে নিবা না? ছেলেটা লজ্জা পেয়ে সরে গেল। আনান ও ঈশাদ হেসে দিল। আচানক ঘুষিতে অফিস চেয়ার থেকে ছিটকে পড়ে গেল হারুন। নাকে ভেজা অনুভব হতেই দেখলো রক্ত বের হচ্ছে। সে বিস্ময় নিয়ে সামনে তাকালো। এই যে বস আনান তাজওয়ার। ডার্ক বেগুনি রঙের শার্টের হাতা গুটিয়ে তার কাছে এসে আরেকটা ঘুষি দিল। এবার ব্যথায় পুরো মুখ টনটন করে উঠল হারুনের। এই রঙের শার্টে বসের উজ্জ্বল শ্যামবর্ণ বেশ চমৎকারভাবে মানিয়েছে। তবে এই অতীব শান্ত চেহারা এখন ভয়ঙ্কর লাগছে। আনান শক্ত কণ্ঠে বলল, খুব বেশি বিশ্বাসের পরিণাম বিশ্বাসঘাতকতা দিয়ে দিতে হয়, তাই না? সে কলেজ লাইফ থেকে তোকে লালন করেছি, অফিসের সর্বপর্যায়ে বসিয়েছি, আর তুই কিনা কন্টিনিউয়াসলি পেছনে ছুরি দিয়েছিস। 30,000 টাকা স্যালারি 70 পর্যন্ত দেওয়ার পরও তুই লেনদেন গোজামিল করেছিস। শুধু তাই নয়, 7 জন ওয়ার্কারের 2 মাসের বেতন আটকে রেখেছিস। ভয় দেখিয়েছিস যাতে আমার কানে না আসে। মানে আমাকে এত বোকা মনে হয়েছে তোর? হারুন সঙ্গে সঙ্গে পায়ের কাছে বসে বলল, বস বা ভাই, ভুল হয়ে গেছে। আনান বলল, অনুতাপের ছায়া পর্যন্ত নেই। ডোন্ট ওয়ারি, তুই বেয়াদব হলে আমি তোর বাপ, মায়া দয়া এমনও আমার কম। আনান ডাকলো ওর অ্যাসিস্ট্যান্টকে, আশিক, ওরে মামলা দিবি। পুলিশ স্টেশনে যাবার দরকার নাই, সাজিদের মামা ডিআইজি। ওনারে জাস্ট ফাইলগুলোর কপি পাঠাবি আর বলবি সঙ্গে ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই 7 জন শ্রমিক, ওদের 3 মাসের বেতন দিবি, প্লাস আরো 10 জন আছে, ওদের এক্সট্রা বোনাস দিবি, নিঃস্ব করে দিবি শালারে। ওইদিকে হারুন এক নাগারে মিনতি করতেই থাকলো। আনান গটগট পায়ে হেঁটে চলে গেল। মাঝে মধ্যে ঈশাতের মনটা এত অসহায় বোধ করে, এই অভ্যাসটা ওর বুঝ হবার পরে। 2 তলা সেতুর জ্বর। ওকে দেখতে গিয়ে দেখলো ওর মা রাজ্যের খাবার রেঁধে ছোট ভাইকে দিয়ে পাঠিয়েছে, আবার একটু পর পর ফোনে খোঁজ নিচ্ছে। ওদিকে ঈশাত মনের ভেতর আস্ত এক বিষ ব্যথা নিয়ে বাস করছে। খোঁজ তো দূর, তার মা বাবা একটু জানতেও চায়নি ঈশাত কেমন আছে। ঈশাত বারবার আশা করে গেছে সব ঘুরে বালি। এমনকি শ্বশুর বাড়িতেও এক ফোঁটা যত্ন সম্মান পায়নি। বড়লোক ছেলের ঘর এসেছে, ব্যাস, বাবা মা ধরে বিয়ে দিয়ে দিয়েছে। একটাবারও জানতে চায় না ওই ঘরে কতটা তুচ্ছ তাচ্ছিল্যে ছিল ঈশাত। তার মন চাচ্ছে সেতুকে গিয়ে বলতে, সেতুরে, তুই জানিস তুই কতটা ভাগ্যবতী। এই যে মা একটু পর পর ফোন দিচ্ছে, বলে বকা দিচ্ছিস, একটু আমাকে দেখ। দুনিয়ার কষ্ট এই বুকে রাখার পরেও আমার মা আমাকে তাদের ত্রিসীমানায় যেতে মানা করেছে। অথচ আমার এখন মায়ের নরম বুকটা দরকার ছিল, যাতে একটু মাথা রেখে আমি শান্তিতে কাঁদতে পারবো, একটু অভিযোগ করতে পারবো। দুনিয়া ভেঙে কান্না আসছে ঈশাতের। যত স্ট্রং হোক, দিন শেষে একটু যত্ন লাগে, ভালোবাসা লাগে। অথচ ঈশাত কি একা? সবাই থেকেও নেই। আবার গলায় দড়ি দিতে মন চাচ্ছে ঈশাতের। সে তড়িঘড়ি ফেসবুকেতে ঢুকলো। মন ভালো করা জরুরি। ও মা, নিউজ ফিডে ঢুকতেই এলো অমুকের স্ত্রী সুইসাইড করলো একটা বাচ্চা রেখে, কারণ হচ্ছে স্বামীর পরকীয়া। এরপরে স্বামীটা বউয়ের ডেড বডি অবধি দেখতে আসলো না। ঈশাত হতভম্ব হয়ে গেল। মানে, মানুষ কি নিষ্ঠুর!
শেষ দেখাটাও দেখলো না। অথচ একটা সময় ভালোবাসার সম্পর্ক ছিল। ইশাতের মেয়েটার জন্য খারাপ লাগলো, নিজের ভেতরের আফসোসটা সরে যাচ্ছে। আসলেই তো, কার জন্য কাঁদছে, কার জন্যই বা মরে যেতে মন চাচ্ছে। যারা পাত্তা পর্যন্ত দেয় না, ভালো খারাপের খোঁজ নেয় না, সুখের সময় থাকলেও দুঃখের সময় থাকে না, এইসব মানুষরূপী অমানুষদের জন্য কাঁদবে। ওরা কেউ ইশাতের কনসার্নেরও যোগ্য না। যে ভালোবাসবে শূন্য থেকেই বাসবে। এই যে নিজের মা বাপ খোঁজ পর্যন্ত রাখেনি। ঈশা তার কাঁদবে না, উঠে দাঁড়াবে। জীবনটা তার একার। যারা একটা পরকীয়ার মতো জঘন্য অপরাধকে একটু একটু দোষ বলছে, ওদের থেকে কিছুই আশা করবে না। ঈশা দৌড়ে দোকানে গেল, একটা ক্রিম বন কিনলো, এরপর একটা রামেন, 3টা ডিম আর একটা আরসি কোলা, সঙ্গে 2টা কুরকুরে চিপস। ওদের দুঃখে না খেয়ে থাকার কোনো মানেই হয় না। 10 মিনিট আগেও না খেয়ে মরে যেতে চাচ্ছিল। মনটা এখন ক্ষুধায়, মনে হচ্ছে পৃথিবী গিলে ফেলবে। ঈশা 3টে ডিম দিয়ে রামেন করলো। এমন করে বড়লোকে নুডলস খাওয়ার শখ সেই কবে থেকেই ছিল। বাসায় থাকতে মা দিত না, আর শ্বশুর বাড়িতে তো খেতেই যুদ্ধ লেগে যেত। নুডলস তো দূরের কথা। তবে এখন স্বাধীনতা পেয়েছে, হাতছাড়া করবে না। ঈশাত সুন্দর বাটিতে রামেন সাজিয়ে চিপস কোলা রেখে ফোনে মুভি ছেড়ে খেতে লাগলো। আহ, সময়টা সুন্দর। যাদের কেউ নেই, তাদের নিজের আছে। এই যে প্লেটগুলো ঈশাত কিনেছে, সে টুকটাক জিনিসই কিনে আহানকে পরিয়ে আসার সময়। শখ এখন না পূরণ করলে কখন করবে? তার আরো একটা শখ, আলমারি ভর্তি শাড়ির। এটাও পূরণ করেই ছাড়বে ঈশাত। দরকার হলে বুড়ি হয়ে যাবে। খাওয়ার পর সে ডায়েরি কলম নিয়ে বসলো। লিখলো সুন্দর করে হেডিং, আমার শখসমূহ। এক, আলমারি ফুলওয়ালা প্রিন্টেড বেডশিট কেনা। এক, ফ্রিজ ভর্তি চকলেট রাখা। অনেকগুলো চুড়ি কিনা, সুন্দর সুন্দর পাতিল কিনা। একটা নার্সারি বা বাগান তৈরি করা। সুন্দর সুন্দর নকশি কাঁথা কেনা। আর আর মনে পড়ছে না। হিজিবিজি শব্দগুলো তবুও ফুরুত করে ঈশাতের মন ভালো হচ্ছে। এরপর সবার নিচে লিখলো, এই শখগুলো পূরণ করা ছাড়া আমি মরার চিন্তা মাথায় আনবো না। আর ওদের জন্য তো নাই, যারা আমাকে খুব অযত্ন করেছে। আমি নিজেকে খুব যত্ন করব এবং ভালোবাসবো। আর যদি এসব না মানি, তবে আমি একটা গু খাওয়া তেল্লাচোরা। আহান ফার্ম আর ফ্যাক্টরি দেখে এসেছে। আশিককেও বলেছে এখন কাজ 2 ভাবে হবে। অ্যাকাউন্টের জন্য একজন, আর ম্যানেজমেন্টের জন্য আনান নিজেই। শিডিউলে একটু প্রবলেম হবে, তবু প্রতারক থেকে বাঁচা যাবে। এমন সময় ফোনে কল এলো। নামহীন নাম্বার দেখে মেজাজ বিগড়ে গেল, তবুও রিসিভ করলো। ওপাশ থেকে, তুমি আমার সাথে কথা বলবে না ভাইয়া? আনান নিশ্চুপ। ফের বলল, ভাইয়া আমি কি এতটা অবহেলার যোগ্য? আনান নিশ্চুপ। ফের বলল, সানাকে ওভাবে তোমার উপর গছিয়েছি বলেই তো এতই রাগ। এবার আনানের রাগ ধরে গেল, তবু উত্তেজিত না হয়ে শান্ত স্বরে বলল, জানো যখন রেখে গিয়েছিলে কেন? ওপাশ থেকে নিশ্চুপ। জায়গা মতো পড়েছে তাহলে। আনানও তেদর, সেও নিশ্চুপ। কিছুক্ষণ পর নিচ থেকে বলল, আমি কি করলে তোমার রাগ ভাঙবে? এতটা কি অবহেলার যোগ্য? আনান বলল, তুমি এর চেয়েও বেশি অবহেলার যোগ্য। শুধু মা বাবার জন্য পারছি না আমি। লাবণ্য। লাবণ্য বলল, ছাড় দেওয়া যায় না? আনান বলল, সেই ছোট থেকেই তো ছাড় দিয়ে এসেছি, এখন আর নয়। বড়রা ভাবেন ছাড় দিলেই বোধহয় ছোট ভাই বোন ভালো হয়। আমি বিশ্বাস করি ছাড় দিলেই লাগাম ছাড়া হয়, স্বার্থপর হয়, যেমনটা তুমি হয়েছ। আর আমি তোমার ভালো চাই বলেই ছাড় দেওয়া বাদ দিয়েছি। লাবণ্য বলল, কি করতে হবে আমায়? আনান বলল, আমার আর আমার ছেলের মনে যেসব কথা দ্বারা আঘাত করে কষ্ট দিয়েছিলে, তা ফিরিয়ে দিতে হবে, পারবে? লাবণ্য চুপ। আনান বলল, পারবে না তো? ভেবেছ কথার আঘাত করলে সব পেয়ে যাবে? সরি টু সে, আগের নরম ভালো আনান মরে গেছে। এখন ইট মারলে পাটকেলের বদলে বড় পাথর খেতে হবে। আর হ্যাঁ, ওর নাম সানা নয়, অহনা আনান তাজওয়ার। যখন ছেড়ে গিয়েছিলে এই শর্তে রাজি হয়েছিলে যে ওকে নিজের বলে দাবি করতে পারবে না। দ্বিতীয় প্রেমিকের সাথে ভালোই তো আছো, সো এখানে আর আসবে না। না যোগাযোগ করবে, না হলে যত টাকা আমার নামে ফ্রডবাজি করে নিয়েছিলে, অত টাকার মামলা দেব। সহ্য করতে পারবে না? ব্যাস, খট করে কল কেটে গেল। স্বার্থপরদের এভাবেই থামিয়ে দিতে হয়, যাতে ওরা আর শূন্য করতে না পারে।
আনান শার্টের সব বোতাম খুলে ল্যাপটপ অফ করে এসির পাওয়ার কমিয়ে ইজি চেয়ারে পড়ে রইল। মানসিকভাবে টায়ার্ড লাগছে, কাজ আর করতে মন চাচ্ছে না। শুয়ে ভাবতে লাগলো, যখন অনার্স ফোর্থ ইয়ারে তখন জীবনের সব থেকে বড় ঝড়টা আসে তার গোছানো জীবনে। ওই সময়টা মরে যেতে মন চাইতো। এর মধ্যে আহানের সাথে দেখা, তার যত্ন করা, বাবার হার্ট অ্যাটাক, নিজের পড়াশোনা, ঘর খরচ, সব মিলিয়ে আনান প্রায় পাগল। এমন সময় আনানের নাম করে ছোট বোন লাবণ্য 4 জনের কাছ থেকে লাখের কাছাকাছি টাকা নিয়েছে। এর মধ্যে ওর বেস্ট ফ্রেন্ড আহিল থেকেও। আনান বেশ ছোট হয়েছিল বন্ধুর কাছে, কিন্তু আহিল বন্ধুকে নত হতে দেয়নি। সবাই এরপর আনানের কাছে টাকা ধরেছিল, মানে খাবার দাবারের খরচ জোগাতে আনানের কষ্ট হয়ে যেত। এর উপর বাড়তি লোন, মরার ওপর খাড়ার ঘা। তখন কত জঘন্য সময় পার করেছিল আনান। এরপর প্রায় 6 মাস আগে অহনাকে এনে গুছিয়ে দিয়েছিল। সে অন্য সংসারে যাচ্ছে। প্রথম সংসারের কিছু রাখতে চায় না। যদি এই বাসায় না রাখে তাহলে অহনাকে অনাথ আশ্রমে রেখে আসবে। আনান বেশ অবাক হয়েছিল, এ কি ওর আসল মা? মা কিভাবে বাচ্চাকে ফেলে দিতে পারে? পরপর মনে পড়েছিল অবশ্যই পারে, যেমন ভাবে ফেলে দিয়েছিল আহানকে। আনানও বলেছে সে দায়িত্ব নিবে, তবে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। তখন রাজি হলো। এখন নিশ্চিত টাকা টান পড়েছে, তাই আনানকে বিরক্ত করছে। তবে আনান গলবে না, লাগলে মামলা দেবে। যে মেয়ে বড় ভাইকে ওই অবস্থায় ছেড়ে দিতে পারে, নিজের ঔরসজাত সন্তানকে ফেলে দিতে পারে, আনান সেই স্বার্থপরকে বিশ্বাস করে না। গিয়েছিল তো গিয়েছিল, যাবার সময় আহানকে রাস্তার ছেলে আরো যাতা বলে গিয়েছিল। সেই থেকে ছেলেটা অহনাকে দেখতে পারে না। আনান ভাবতে লাগলো, জীবনের খেলার মোড় কিভাবে ঘুরতে পারে। একটা সময় সে যতটা খালি ছিল, সময়ের ব্যবধানে তার 3 গুণ বেড়েছে। অর্থ, বিত্ত, নাম ডাক সবই আছে। ঈশা তাহানকে পড়াতে এসেছে। অহনা খেলছিল ফ্লোরে। ও আসার সময় অহনাকে গাঁটটা মেরেছে। সেকেন্ডে মেয়েটা চেয়ারের হাতলে ধরাম করে বাড়ি খেয়েছে। আওয়াজও হয়েছে বেশ। ঈশা হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। এটা কি হলো? আহান ভীত সন্ত্রস্ত হয়ে গেল। পাপা জানলে আহানকে যদি আদর না করে? পাপা তো অন্যায় সহ্য করে না। অহনা ঠোঁট ভেঙে কেঁদে দিল। ঈশাদ দৌড়ে কোলে নিল। বেশ কিছুক্ষণ পর অহনা ঠান্ডা হলো, তবে ফোফাচ্ছে এখনো। কি মায়াবী লাগছে, আজ তো একটা পুতুল। ঈশাদ ওকে কোলে নিয়ে আহানের মুখোমুখি বসলো। ঈশাদ বলল, হয়তো অনধিকার চর্চা হতে পারে, তবুও শিক্ষকের কাজ হচ্ছে ভালোটা শেখানো। এই যে তুমি ওকে যেভাবে ফেললে, কেউ যদি তোমার সাথে করতো কেমন হতো? তুমি কি ছেড়ে দিতে? সেই হিসেবে অহনার উচিত তোমাকে খুব ঘৃণা করা, কারণ ও একদম নরম তুলোর মতন। সামান্য আঘাত ওর জন্য খুব বড় কিছু। আহান চোখ তুলে তাকালো। চোখের ভাষা কিছুটা পড়তে পারছে ঈশাদ। সে বলল, তুমি ওকে কেন ঘৃণা করো আমি জানি না, তবে আজ কিছু ব্যক্তিগত কথা বলছি। অতটুকু বোঝার বয়স তোমার হয়েছে। আমি ছোট থেকে আমার বড় ভাই বোনদের অবহেলা পেয়ে বড় হয়েছি। কোনো ফাংশনে ওরা আমাকে নিতে চাইতো না। বাদ যেতে কোনো উপহার পেতাম না, না উইশ। আমি খুব আশা করে থাকতাম। আমার কোনো কষ্টে ওদের পাইনি। আমি জন্ডিসে 5 দিনের মতো হসপিটালাইজড ছিলাম। প্রত্যেক দিন দরজার দিকে তাকিয়ে থাকতাম। এই বুঝি বড় ভাইয়া, মেঝো আপু, ছোট ভাইয়া আসবে। কেউই এলো না। সেদিন থেকে আমার মন মরে গেছে ওদের প্রতি। ওদের কোনো কথায় আমি অব্দি আসে না। এমন না যে ইচ্ছে করে ওদের ঘৃণা করি, তবে এতটুকু বুঝেছি যে আমার সেই ছোট্ট মনটা এত আঘাতপ্রাপ্ত হয়েছে যে ওদের প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না। ঈশাদ থামলো, ফের বলল, বিশ্বাস করো, কারো ঘৃণা নিয়ে বেঁচে থাকা একদমও সুখকর নয়। হয়তো বাবা মা অবহেলা করতো বলে ওরাও শিখেছে, তবে ওদের কি বিবেকবোধ নেই? চাইলেই আমায় ওরা আগলে রাখতে পারতো, ভালোবাসতে পারতো। ওরা করেনি। ঈদের মতো আনন্দের দিনও আমি রুমে দরজা বন্ধ করে কেঁদে কাটাতাম। কেউ জিজ্ঞেস করতেও আসতো না। চাইলে ওরা ঠিক করতে পারতো, কিন্তু করেনি। এখন তুমিও চাইলে ঘৃণা না করে অহনাকে ভালোবেসে আগলে রাখতে পারো, যাতে ওর মনে তোমায় নিয়ে অভিযোগ না থাকে। না হয় ওরও জীবন কেটে যাবে নিজের বড় ভাইকে ঘৃণা করতে করতে। শোনো আহান,
ঘৃণা করা যত কঠিন, ভালোবাসা তার থেকেও বেশি সোজা। ঈশা তাহানের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি না হয় ভালোবাসা দিয়ে নিজের বশে এনে ফেলো ওকে, যা ঘৃণা দিয়ে পারবে না। দেখবা সবাই তোমাকে মাথায় তুলে রাখবে, তুমি নিজেও নিজের কাছে পরিষ্কার থাকবে। একা একা থাকা খুব কঠিন আহান। তুমি চাইলে ওকে আগলে একটা সুন্দর জীবন কাটাতে পারো। ভাই বোনের সম্পর্ক পৃথিবীর অন্যতম সুন্দর সম্পর্ক। অহনা অন্তত জানবে ওর একটা বড় ভাই আছে, যে ওকে খুব ভালোবাসে, যাতে করে দ্বিতীয় কোনো ঈষাদ সৃষ্টি না হোক। ঈশাদ দৃঢ় চিত্তে কথাগুলো বলল, ভেতরে তার তুফান বয়ে যাচ্ছে। সেই জানে যে কত কষ্ট করে বড় হয়েছে সে, একাকিত্বের মধ্যে দিয়ে। আহান কি মনে করে এই প্রথম মোহনাকে কোলে নিল? ঠিকই তো, ঘৃণা করার থাকলে ফুফিকে করা উচিত। অহনা তো কিছুই করেনি। সে তাকে ঈশাত ম্যাম যে কষ্ট পেয়েছে, ওটা পেতে দেবে না। অহনা জানবে ওর বড় ভাইটা খুব ভালো। ও অহনার ঘৃণা নিয়ে বাঁচবে না। ঈশাত হাসলো তা দেখে, তার চোখ ভাসা ভাসা। সে বলল, এই তো, এইভাবে আগলে রাখবে। রোজ ভালো বায়নাগুলো পূরণ করার চেষ্টা করবে। চকলেট দেবে, বাইরে নেবে, মাথায় হাত বুলিয়ে দেবে। বড় ভাইয়ের দায়িত্ব পালন করার চেষ্টা করবে। মনের কষ্টগুলো নিঃসংকোচে যেন তোমায় বলতে পারে এমন ভাই হবে, যা আমি কখনো পাইনি। আহান তড়িৎ উঠে এলো ঈশাতের কাছে। ঈশাত চমকালো, এরপর একটা হাত মাথায় রেখে বুলিয়ে দিল। আহান বলল, আপনার ভাই করেনি তো কি হয়েছে, আপনার স্টুডেন্ট করবে। আমি অহনার আপনার দায়িত্ব নেব। ঈশাতের চোখ বেয়ে এক ফোঁটা জল ছাপিয়ে পড়ল। হৃদয়ের কোথাও ভালো লাগলো। আহানকে পড়ানো শেষে খুব ভালো মন নিয়ে ঈশাত বের হলো। পথে একটা কিউট বিড়ালকে দেখতে পেল, যে আরেকটা বিড়ালকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে। আশেপাশে মানুষ কম। তা দেখে ঈশাত বাঁশ খাই কণ্ঠে গেয়ে উঠল, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে। আমায় পাগলও বানাইলো রে মরার কোকিলে। আমায় উদাসী বানায় গেল বসন্তেই কালে গো মরার কোকিলে। গিয়ে পেছনে ফিরতেই দেখলো আহানের বড়লোকি আব্বাকে। ঈশাত টাসকি খেল। শুনতে পেল আনান বিড়বিড় করে বলছে, নাইস সং, ইমপ্রেসিভ। পুরোটা গেলে আরো ভালো হতো। ঈশাতের এবার হাত পা ছেড়ে কাঁদতে মন চাইল। ঈশাতের সব লজ্জাকর ঘটনা আহানের আব্বার সামনেই ঘটে কেন? স্যাড লাইফ। তুই ঠিক ছিলি না বলেই তোর স্বামী পরকিয়া করতে গেছে। এটা নিয়ে এত মাতামাতির কি আছে? কম বেশি সবাই এমন করে। তুই কি সেলিব্রিটি যে বিচার চাইবি আবার ডিভোর্স দিবি? এখন একা থাকতে তোর কষ্ট হচ্ছে না? বড় বোনের মুখে এই ধরনের কথা শুনে ঈশাত যেন কথা হারালো। সংসারে এমন অনেক কিছু হয়। তুই যে ঠাস করে ডিভোর্স দিয়েছিস, এটা ঠিক করিসনি। হয়তো পরে মামুন ভালো হয়ে যেতে পারতো। ঈশাত এবার সুন্দর মতো বিছানায় বসলো। কথাগুলো শুনতে শুনতে পানি খেলো। এতক্ষণ নার্ভাসনেসে হাত পা কাঁপছিল। এখন বেশ শান্ত স্বরে বলল, আপু ফোন দিয়েছেন কেন? ওপাশ থেকে তেতে উঠে জবাব এলো, কেন আবার? তুই কেমন আছিস তা জানার জন্য। ঈশাত এবারও শান্ত স্বরে বলল, বিগত কথাগুলো এক ফোঁটাও বোঝা যায়নি আমি কেমন আছি জানতে চেয়েছ, বরঞ্চ আমি কতটা খারাপ আছি তা নিয়ে উল্লাস করতে চাচ্ছ। কারণ গত 27 দিনেও কেউ একবারের জন্য খোঁজ নাওনি। বেঁচে আছি না মরে গেছি। এখন তোমায় বলি, দুলাভাই গত কক্সবাজার ট্রিপে তার মেয়ে অ্যাসিস্ট্যান্ট নিয়ে এক রুমে থেকে এসেছে। আমায় ক্লাসমেট বলেছিল। ছবিগুলো আই গেস ওনার ইনবক্সে পাবা। এখন তুমি সংসার করবা কিনা তোমার ব্যাপার। তবে কোনো লুচ্চা অপদার্থের সাথে আমি সংসার করব না বলে ঠাস করে ডিভোর্স দিলাম। আর হয়তো মামুন ভালো হয়ে যেতে পারতো, কিন্তু ভালো হতো কিনা গ্যারান্টি নেই। ও নিজেই ডিভোর্স নিয়ে খুশি, তবে দোষ আমার একার উপর আসছে কেন? লম্বা একটা শ্বাস নিয়ে ফের ঈশাত বলল, তোমাদের জনে জনে বোঝানোর মতো ইচ্ছা শক্তি কোনোটাই আমার নেই। যদি বুঝতে তবে গাধার মতো এসব বলতে না। এখন আমার জন্য সোসাইটিতে মুখ দেখাতে পারছো না বলে এত সমস্যা? তাহলে বলে দিও ঈশাত মরে গেছে। আর এবার তোমরা নয়, বরং আমি তোমাদের ত্যাগ করলাম। আর হ্যাঁ, আমি তোমাদের চিন্তা ভাবনার বাইরে ভালো আছি। বলেই কল কেটে সিম বের করে রাখলো। বিকালে চেঞ্জ করবে। ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ জাতীয় সবকিছু ডিলিট করে ফেললো। যারা একটু মাথায় হাত না বুলিয়ে সান্ত্বনার বাণী না দিয়ে আরো খুঁচে খুঁচে কষ্ট দেয়, ওরা কখনো আপন মানুষ হতে পারে না। ঈশাতে চাইও না, তাই আর যোগাযোগ রাখবে না। এই এক জীবনে ভাই বোনরা শুধু আঘাতই দিয়ে গেছে।
ঈশাত ওদের কল্পনার বাইরে ভালো থেকে দেখিয়ে দিবে। যারা আঘাত করে ওরা ভুলে যায়, যারা আঘাত পায় ওরা মনে রাখে। এর মধ্যে নিশা এসে বলল ওর মামাতো ভাই সিবি দেখে ঈশাতকে যেতে বলেছে। ঈশাতের মনে হলো সৃষ্টিকর্তার লেখনে খুব নিখুঁত। ঈশাত একটা হারিয়ে হয়তো আরেকটা পেতে যাচ্ছে। ওয়াশরুমে ঝর্ণার পানির নিচে আনান দাঁড়িয়ে আছে। এই পানিতে সারাদিনের ক্লান্তি কেটে যাচ্ছে। ইদানিং একটুতেই টায়ার্ড লাগে, হয়তো সবকিছু থেকে আনানের মন উঠে যাচ্ছে বলে। কাল থেকে কাজ আরো বাড়বে। এতদিন ইউনিভার্সিটি, ফ্যামিলি, অফিসের টুকটাক কাজ, ডিল এসব ছিল। বাসায় ল্যাপটপে অফিসের কাজ সেরে নিত। তবে হারুনের কারণে সব ওলটপালট হয়েছে। এখন ভার্সিটির পর ফার্মেও টাইম দিতে হবে। কাজ আরো বেড়ে গেছে। তার উপর বাচ্চা দুটোকে সময় দিতে পারে না। ইদানিং অহনা বড় হচ্ছে, ওদিকে আহান দু চোখে দেখতে পারে না। দিনা বেগম ঘর, স্বামী, বাচ্চা এসব দেখেই কুল পান না। কিভাবে কি হবে? এসব ভাবতে আনানের মানসিকভাবে দুর্বল লাগে। মাঝে মধ্যে মনে হয়, ইস, কেউ যদি তার ভাগের দুঃখগুলো নিয়ে নিত। আজ আবার ফার্মের জন্য দুইজন ক্যান্ডিডেট দেখেছে, একটা হারুনের মতন, আর একটা স্যালারি কম তাই করবে না। কাল আরো দুটো দেখবে। দ্রুতই পেয়ে গেলে মঙ্গল। অফিসের জন্য এখন যোগ্য থেকে নিষ্ঠাবান কাউকে দরকার। সে সাবান নিয়ে বের হতে শুনল অহনার কান্নার আওয়াজ। নিশ্চিত পড়ে গেছে। সে দৌড় দিল, পরনে তার টাওয়াল। গিয়ে যা দেখলো তাতে চোখ ছানা বড়া হলো। আহান অহনাকে কোলে নিয়ে কান্না থামিয়েছে। আনান চোখ ডলল, সে ঠিক দেখছে তো। বিগত 6 মাস কম যুদ্ধ করেনি আহান আর অহনাকে মিলানোর। তবে কেমনে অসম্ভব সম্ভব হলো? আহান পিছনে ফিরতে পাপাকে দেখে বিব্রত হলো। আনান দেওয়ালে ঠেস দিয়ে দুই হাত ভাঁজ করে বলল, আমি স্বপ্ন না দেখে থাকলে এ অসম্ভব সাধন কিভাবে হলো? আহান বলল, কেন, আমি কি আমার বোনকে আদর করতে পারি না? আনান বলল, অবশ্যই পারো। তবে যা এতদিনে আমি বুঝিয়ে পারিনি তা কেমনে হলো জানতে চাইছি। আহান বলল, আমি চাই না ও আমায় ঘৃণা করে বেড়ে উঠুক। আমি চাই সবাই আমাকে ভালোবাসুক। ছেলের মুখে এমন গোছানো কথা শুনে আনান বিস্মিত হলো। তবে এখন ঘাটালো না। ছেলে বলতে চাচ্ছে না। রাতে আজ আনান এক প্লেট থেকে দুজনকে খাইয়েছে, সঙ্গে নিজেও খেয়েছে। এতদিন হিমশিম খেতে হতো দুজনকে দুইবার খাওয়াতে। আজ কেমন কাজ কমে গেছে। যদিও আহানের জন্য আলাদা রুম আছে, তবে মাঝে মধ্যে আনান আহানকে নিজের কাছে রাখে, আর অহনা দিনা বেগমের কাছে। আনান ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, পাপাকে বলবে না? ব্যাস, আহান আর নিজের মধ্যে রাখতে পারল না। গড় গড় করে ঈশাদ যা যা বলেছে, সেই সাথে বিকালের কাহিনী সব উগরে দিল। সব শুনে আনানের কেন যেন মায়া লাগলো ঈশাদ তাসনিমের প্রতি। এই মেয়েও তার মতো অভাগা। তবে ছেলেকে বলল, বেশ ভালো করেছো। এখন থেকে ম্যামকে কষ্ট দিবে না, ভালো স্টুডেন্ট হয়ে থাকবে। আর মনে মনে বলল, তোমার ম্যাম আমার কষ্ট একদম সহজ করে দিয়েছে, এই জন্য তার পাওয়া আছে। ঈশাদ সেদিনের কেনা মিষ্টি রঙের জামাটা পরলো। তার রং তেমন ফর্সাও না, তবে হলদেটে রঙের। তাই মিষ্টি গোলাপি এই রঙের জামা পরলে বেশি ফুটে ওঠে। তাই ঘুরে ফিরে সব এই রঙের জামা কেনা হয়। আরেকটা হচ্ছে ছোটকালের ট্রমা। ওর রং নিয়ে বেশ কথা শোনাতো, কারণ মা আর বড় বোন ফর্সা ছিল। আগে মন খারাপ হলে এখন হয় না। সৃষ্টিকর্তা যেমন বানিয়েছে তেমনই ঠিক আছে। নিজেকে পরিপাটি করে হালকা ব্রেকফাস্ট করে ঈশাদ বের হলো। ঘড়িতে 9:30। সে এসেছে ইন্টারভিউ দিতে। ঘড়িতে যখন 10টা 20, তখন ঈশাদকে ডাকা হলো। ঈশাদ নক করে ভেতরে ঢুকলো। বসের দিকে তাকাতেই বিস্ময়ে যেন কথা হারালো। এ তো আহানের বড় লোকই আব্বা। এই লোক এখানে কেন? আনান তখন কাজ করছিল, ঈশাদকে দেখেনি। সে বলল, আপনার নাম কি? ঈশাদ নিজেকে ধাতস্থ করে বলল, ঈশাদ তাসনিম। নামটা চেনা লাগছে দেখে আনান চোখ তুলে তাকালো। এই তো তার ছেলের টিচার। সে সিভি দেখলো। ওই ছবির সাথে বাস্তবের ঈশাতের মিল নেই। এনআইডি ছবি দিয়েছে মনে হয়। আনান নিজেকে দ্রুত সামলে নিয়েছে। এটা পার্সোনাল নয়, প্রফেশনাল লাইফ। সে বলল, এখানে পূর্ব অভিজ্ঞতা লেখা আছে, ওটা নিয়ে বলুন। ঈশাদ শান্ত কণ্ঠে বলল, অনার সেকেন্ড ইয়ারে থাকাকালীন কিছু কারণে পার্ট টাইম জব নিয়েছিলাম অ্যাকাউন্টেন্টের। পরবর্তীতে ওটা ফুল টাইম হয়েছে, তাই এক্সপিরিয়েন্স আছে। এই জন্য এই পোস্টে নিজেকে যোগ্য প্রার্থী বলে মনে করছি। কনফিডেন্স দেখে আনান অদেখা হাসলো, বলল,
অ্যাজ ইউ নো, আমারটা ছোট পরিসরের প্রতিষ্ঠান, তবে বৈদেশিক লেনদেন খুব ভালো হয়। তাই একজন সৎ কাউকে চাচ্ছি, যে যতটুকু কাজ করবে সততা নিয়ে কাজ করবে। স্যালারি 30,000। কোনো নেগোসিয়েশন আছে? ঈশাদ ভেবেছিল 10-15 হাজার, তবে 30 শুনেই খুশিতে নাচতে মন চাচ্ছে। কিন্তু এখানে নাচা যাবে না। সে বলল, নো স্যার। আনান বলল, গুড দেন, ইউ আর হায়ার্ড। ঈশাদ ভেবে যাচ্ছে, অফিসের কাজ 10:30 থেকে 3:30 পর্যন্ত। এরপর সন্ধ্যার দিকে আবার বসকে আপডেট জানাতে হবে। এখন দুপুরবেলা টিউশনটা ছেড়ে দিতে হবে। পৃথিবী আসলেই গোল। 1 মাস ধরে যার ছেলেকে পড়াচ্ছে, আজ আবার তার প্রতিষ্ঠানে কাজ পেয়েছে, অথচ এর আগে জানতেও না আহানের বাবাকে। কত অদ্ভুত। আজ খুব খিচুড়ি খেতে মন চাচ্ছে। বাড়িতে তার পছন্দের রান্না তেমন হতোই না। দেখা যায় যখন বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তখন মাছের পাতলা ঝোল রান্না করা হতো। যখন সবজি খেতে মন চাইতো, তখন মাংস রান্না হতো। তাই এখন নিজের যত্নে এক চুলও ছাড় নয়। আলসে লাগছে, তবু সবজি বিরিয়ানি আর মুরগির মাংস ভুনা করলো। সঙ্গে আমের আচার কিনেছিল হোস্টেলের একজন থেকে। ব্যাস, চমৎকার দুপুর ইশাতের। কথায় কথায় জেনেছিল আহানেরও পছন্দ, তাই রাতের জন্য অল্প রেখে ওর জন্য বক্সে নিল। আহানকে বক্সটা দিতেই আহান বেশ খুশি কিচেনে রাখলো। ম্যাম চলে গেলে খাবে, সাথে অহনাকেও একটু দিবে। আহান পড়তে বসলো। আনানের সারাদিন দৌড়ের ওপর গেছে। কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে এসেছে, লাঞ্চ করাও হয়নি। সে কিচেনে গেল। সাদা বক্স থেকে খুশবু আসছে। দেখলো খিচুড়ি আর মুরগি ভুনা। আর প্লেট না নিয়ে বক্সটা ওভেনে গরম করে নিয়ে গেল রুমে। আনান খাতা দেখছে, সাথে খাচ্ছে। মিস ইশাত না আসা পর্যন্ত অফিসের কাজগুলো তাকেই দেখতে হবে। এক লোকমা মুখে নিতেই তৃপ্তিতে চোখ বুজে এলো। কি মজা! পাশে আবার আচারও আছে। কে দিয়েছে কে জানে। তবে রান্নার হাত বেশ ভালো। আনান সবটুকু খেয়ে নিল। এমন সময় তার বন্ধু সাজিদের কল এলো। তার দুই মাত্র বন্ধু। রিসিভ করতেই মেয়েলি আওয়াজ শোনা গেল। আনান ভাইয়া, আমায় কি একটা সুযোগ দেওয়া যায় না? সাজিদের বোন। ফোঁস করে নিঃশ্বাস বের হলো আনানের। শক্ত কণ্ঠে বলল, না। ব্যাস, কল কেটে দিল। রুমের লম্বা মিররে আনান নিজেকে দেখল। ফ্রেঞ্চ কাট দাড়ি, ব্যাক ব্রাশড চুলে, আর এই মাসালগুলোতে তাকে ভালোই সুদর্শন লাগে, যার কারণে সবাই এমন জ্বালাতন করে। অথচ তার যে দুটো বাচ্চা আছে এই খুদ চোখে পড়ছে না, পড়ার কথাও না। এই সোসাইটিতে সে ওয়েল ইস্টাবলিশড। অথচ তার মনের এত যন্ত্রণা যে কখনোই বোধহয় কাউকে মেনে নিতে পারবে না। ওদিকে আহান চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলছে। আনান দৌড়ে গিয়ে কারণটা উদ্ঘাটন করেছে। কেউ তার ম্যামের দেওয়া খিচুড়ি আর মুরগি খেয়ে ফেলেছে। এখন তা আবার এনে দিতে বলছে। সর্বনাশ, ওটা তো আনানের পেটে। ওটা ইশাত তাসনিমের রান্না ছিল। বাহ, বেশ মজা তো। আজ মাসের 1 তারিখ। অফিসের প্রথম দিন ইশাতের। সে অফিসে আসতে আশিক নামের লোকটা জায়গা দেখিয়ে সরে গেল। ও মা, সব গুছিয়ে বুঝিয়ে দেবে না? অগত্যা ইশাত পুরনো ফাইল ঘেটে ওয়ার্কারদের জিজ্ঞেস করে আগের ট্রানজেকশনস চেক করে ওয়ার্কশিট রেডি করলো। ঘাম ছুটছে তার। ম্যাক্সিমাম লেনদেনে গোজা মিলাচ্ছে। আগেরটা শালা টাকা খেলো তো খেলোই, সাথে ইশাতের জন্য কাজ কঠিন করে দিয়ে গেছে। ঘড়ির কাঁটা যখন 3টায়, তখন চকলেট কালারের স্যুট বুট গায়ে অফিসের বস এসেছেন। গটগট পায়ে হেঁটে তিনি কেবিনে চলে গেছেন। এই 1 মাসে ইশাত এমন স্যুট টাইতে প্রথম দেখলো লোকটাকে, এবং তিনি সবাইকে তলব করেছেন। এর মধ্যে একটা মেয়ে নাম রুমি এসে নুপুরের এবং চুরির শব্দ করে বসের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। তখনই শোনা গেল আনান তাজওয়ারের কণ্ঠ। মিস রুমি, আপনি কি অফিসে বেড়াতে এসেছেন? অযথা নয়েজ করে শব্দ দূষণ করছেন। ব্যাপারটা বেসিক ম্যানারে পড়ে না। কণ্ঠস্বরের এমন গম্ভীর রূপ দেখে অবাক হয়ে গেল ঈশাত। এই জন্য একদম প্রফেশনাল আনান তাজওয়ার। মেয়েটা ইন্টার পাস। আজ ব্রেক টাইমে পরিচয় হয়েছে সবার সাথে ঈশাতের। ওর কাজ পণ্যের লোগো থেকে শুরু করে যাবতীয় জিনিস চেক করা। ঈশাত খেয়াল করেছে এই অফিসের পোস্টে সবাই এমন। আনান রুমির পেছনের মেয়েটাকে দেখল। খুব সাদামাটা, তবে ম্যানার জানে। জানবেই তো, তার ছেলের পছন্দের টিচার না। তার বেতাল ছেলেকে একদম তালে নিয়ে এসেছে মধুর কথা বলে বলে।
আনান না তাকিয়ে বলল, মিস তাসনিম। এই সম্বোধনে কেমন যেন লাগলো ঈশাতের। সে জবাব দিল, ইয়েস স্যার। আনান গম্ভীর কণ্ঠে বলল, এনি আপডেটস? ঈশাত বলল, ইয়েস স্যার, দেয়ার ইজ সামথিং অফ বিটুইনস দেস ট্রানজ্যাকশনস। হাতের ফাইল দেখিয়ে বলল। আনান মনোযোগ দিল। প্রায় 15 মিনিট কনফিডেন্টলি ব্রিফিং দিয়ে ঈশাত হাঁপিয়ে গেল। ঘড়িতে দেখলো 3:30। সে গোছগাছ করে বের হলো। দেখলো সবাই ইতোমধ্যে চলে গিয়েছে, কয়েকজন আছে। একদম পাশ দিয়ে আনান তাজওয়ার থুক্কো বস গেল। ঈশাতের হঠাৎ মনে হলো, লোকটা যদি তাকে গাড়িতে ড্রপ করার অফার করে বিগত দিনগুলোর মতন। ঈশাত মনে প্রাণে দোয়া করলো এমন যাতে না হয়, তাহলে এদের সামনে লজ্জায় পড়বে। তার দোয়া কবুল হলো। অফার তো দূর, আহানের বড়লোকি আব্বা তাকালো পর্যন্ত না। ঈশাত হাফ ছেড়ে বাঁচল। কত দূর হেঁটে যেতে দেখলো ফুসকার ভ্যান। ঈশাতকে আর পায় কে? তার এই 25 বছরের জীবনে একটাই হালাল নেশা, তা হলো ফুসকা। তার মন যতই খারাপ থাকুক না কেন, ফুসকাকে না করতে পারে না। ছোট গলির মাঝে জ্যাম খুব বিরক্ত লাগে আনানের। সে বাঁ পাশে তাকাতেই থমকে গেল। এই যে মিস তাসনিম, ওই দেখো। ফুসকা মুখে দিয়ে তৃপ্তিতে চোখ মুখ বুজে ফেলেছে। যেন এর চেয়ে অমৃত আর নেই। কি আছে এই রোড সাইড ফুডে? আনান খেয়াল করলো বিকেলের রোদে মিষ্টি রঙের জামাতে একটি মেয়ে কি খুশি মনে ফুসকা খাচ্ছে, আবার ফাঁকে ফাঁকে দোকানের সাথে টুকটাক কথাও বলছে। নাকের আশেপাশে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। এই সাদামাটা লুকটাতে খুব অসাধারণ লাগছে। আর সিসিটিভিতে সারাদিনের গতিবিধি দেখেছে আনান এই মেয়েটার। খুব মনোযোগ এবং বুদ্ধি খাটিয়ে কাজ করেছে। প্রত্যেকটা লেনদেন সলভ করেছে। তখন মুখে একদমও হাসি ছিল না, আর এখন হাসি ছাড়া যেন কথাই বলতে পারে না। ফুসকার টক বেশ মজা। কতদিন পর যে অমৃত খাচ্ছে ঈশাত। সে বলল, মামা আরেক বাটি টক দিন। পাশের সহকারী ছেলেটা বলল, এক প্লেটে একবারই দেওয়া হয়, আপনি কি টাকা বাড়াই দিবেন টকের জন্য? ঈশাত বলল, 20 টাকার ফুচকা 40 টাকা দিয়ে খাচ্ছি মার্কেটের দামে, আর কত দিতাম? সেই হিসেবে 4বার টক নেওয়া উচিত আমার। আর একটা কথা বললে তোর নামে ফুসকাহানির মামলা দেব। দোকানি ছেলেটাকে বকে নিচ থেকে টক ভরে দিলেন এবং হেসে বললেন, আপা আপনি জানটু আছেন। এরপর ঈশাত শুরু করলো, মামা একটু বিট লবণ দিন, একটু ওই মশলাগুলো দিন, ঝাল দিন। আরে আপনি দিচ্ছেন যে, হচ্ছে না তো, ডিব্বাটা আমার হাতে দিন। এরপর সব মিক্স করে যেই না ফুসকা তুললো, সামনেই দেখতে পেল আহানের বড়লোকি আব্বার গাড়ি। তার ওপর গ্লাসগুলো খোলা। মাত্র 3 হাত দূরত্বে নিশ্চয়ই ঈশাতের হেরে গলার প্যাকপ্যাকানি শুনে ফেলেছে। মানে ঈশাতের সব লজ্জাকর ঘটনা এই লোকই কেন দেখবে? ছি। সেই দুঃখে আরো 1 প্লেট অর্ডার করলো। জ্যাম ছুটতেই সানগ্লাস চোখে দিয়ে আনান গাড়ি টান দিল। বিড়বিড় করে বলল, আফিয়ার্স স্ট্রং পায়রা। আজও ঈশাত কাঁদছে, দুঃখে নয় সুখে। এই তো দ্বিতীয়বার নিজে উপার্জন করেছে। গতকালই বেতন পেয়েছে 2টো টিউশন থেকে। আহানের ওখানে 14 দেওয়ার কথা থাকলেও 17,000 দিয়েছে, আর আরেকটাতে 3,000। অফিসের জন্য ওটা বাদ দিয়েছে। সে মাসিক খরচ বাবদ 8,000 টাকা রেখে দিয়েছে একপাশে। রইল 12,000। এইগুলো দিয়ে পুরো মাস চলতে হবে। এত খুশি লাগছে, তার মন চাচ্ছে একদমে সব টাকা শেষ করে ফেলুক। উফ, কত পাগল পাগল লাগছে খুশিতে। সে পেরেছে, ঠিক পেরেছে নিজের খেয়াল রাখতে। তার পরিবার পাশে না থাকলেও ভেসে যায়নি সে। শক্ত করে দাঁড়িয়েছে নিজের পাশে। এই একটা মাস কয়েক হাজার বার মরে যেতে মনে চাইতো। কত রাত কাঁদতে কাঁদতে কাটিয়েছে। এর মধ্যে পুরাতন সিম আর ফেসবুক আইডি যতদিন অন ছিল, সবাই খুব ফায়দা উঠিয়েছে। গা জ্বালানো মেসেজ দিয়েছে। ওই সময় কিভাবে ঠিক ছিল একমাত্র ঈশাতই জানে। তবে এই একটা মাস যখন পেরেছে, বাকি দিনও পারবে। এখন তার কাছে মোটে জামা ছিল 5 জোড়া, যার মধ্যে 2টা নষ্ট হবার পথে। সে নাচতে নাচতে সব থেকে ভালো জামাটা পরে রুমমেট থেকে আইলাইনার লিপস্টিক নিয়ে সাজলো। এরপর দৌড় দিল মার্কেটে। আগে কখনো একা একা মার্কেটে যেতে পারতো না ঈশাত। মা সাথে গেলে যেত, না হয় সঙ্গীর অভাবে যাওয়া হতো না। অথচ আজ এত খুশি লাগছে একা ঘুরতে পেরে। এটাই বুঝি স্বাধীনতার সুখ। আহ কি মজা। সে মার্কেটে গিয়ে ইচ্ছে মতো বিট লবণ দিয়ে আগে 1 প্লেট ফুচকা খেয়ে নিল। এরপর চিপস কিনে খেতে খেতে 4টা জামা নিল। 3টা হালকা দামি আর একটা কম দামি। এরপর সাহস করে প্লাজো জিন্স নিল।
মেয়েরা কুর্তি দিয়ে পরলে কত সুন্দর লাগে। আগে মায়ের ভয়ে নিতে পারতো না, তবে আজ দুটো নিল। ফের তিনটা কুর্তি নিল, তিনটা স্কার্ট নিল। এরপর নিল দুটো লিপ লাইনার আর দুটো লিপস্টিক। সামনের মাসে বেতন পেলে আবার কিনবে। এরপর শাড়ি সেকশনে ঢুকে নিজের মনকে শাসালো, কোনো শাড়ি কিনবে না, শুধু শাড়ি দেখেই চলে যাবে। তার হলো কোথায়? কিনবে না করো তিনটা শাড়ি নিয়ে নিল আবেগের বশে। এখন এত ভালো লাগছে, আবার আফসোসও লাগছে, টাকা বেশ অর্ধেক শেষ। তবুও শক্ত পূরণ হয়েছে। ইশাতের 90 দশকের মেয়েদের মধ্যে শাড়ি পরে থাকতে মন চাইতো, কিন্তু মায়ের ভয়ে পারতো না। আর বাবা, সে তো ইশাত মেয়ে হয় এত নাখোশ ছিলেন, কখনো ইশাতের সাথে ভালো মন্দ দুটো বাক্য বিনিময় করেননি। তাই এখন যখন মাথায় শক্ত কোনো হাত নেই, ইশাতের একমাত্র গার্ডিয়ান। তাই প্রতি মাসে সে শাড়ি কিনবে, এরপর যখন মন চাইবে পরবে। কারণ সব শখের একটা বয়স থাকে, সময় থাকে। সময় চলে গেলে শখটা থাকে না, তখন থাকে শুধু আফসোস। তাই যতটুকু ইশাতের সামর্থ্য আছে, শখ পূরণ করে যাবে। এরপর ইশাত রিক্সা নিয়ে ঘুরলো, যা মন চাই খেলো, নিজের দিনটাকে নিজেই রাঙালো। আগে একা যাওয়ার পারমিশন প্লাস টাকাও ছিল না, আর এখন হয়েছে, তাহলে বিরহে থেকে সময় বরবাদ করার কোনো মানে হয়? আজ শুক্রবার থাকা ইশাত রান্না বসালো রুমমেটের জন্য সহ, তার হাতের বিরিয়ানি। আনানের ও আহানের গায়ে শর্ট প্যান্ট। সে ছেলেকে সুইমিং শেখাচ্ছে, আর অদূরে বেবি স্ট্যান্ডে অহনাকে বসিয়ে রেখেছে। কারণ নিচে বেঁধে রাখা যায় না, ফুরুত ফুরুত করে, যদি পানিতে পড়ে। আহান বলল, আব্বু আমি ঠিক করছি তো? আনান বলল, আব্বু হচ্ছে না তো, পা দুটো টান টান করো। আহান বলল, এটুকুই, এর চেয়ে বেশি টান টান হচ্ছে না। আমি কি তোমার মতো লম্বা নাকি? আনান আহানের পায়ের ফাঁকে হাত গলিয়ে ঠিক করে দিতে। আহান লজ্জিত ভঙ্গিতে বলল, আব্বু কোথায় হাত দিচ্ছ? আনান শব্দ করে হেসে দিল। আহানের গাল টেনে বলল, ছেলে আমার বড় হয়ে গেছে দেখছি। আহান বলল, পাপা তোমায় হাসলে খুব ভালো লাগে। আনান হাসি থামিয়ে ছেলের দিকে তাকালো। আসলেই তো, কতদিন পর হেসেছে, মনেও নেই। দিন দিন এত যান্ত্রিক হয়ে যাচ্ছে সে। প্রায় অনেকক্ষণ পর আহান এই মাথা থেকে ও মাথায় সাঁতরাতে আহান ও আনান খুশিতে শব্দ করে উঠল। ওদের খুশি দেখে অহনাও হৈ হৈ করে উঠল। আহান তিল পরিমাণ পানি নিয়ে অহনার দিকে ছিটিয়ে বলল, কি দেখেছেন ভাইয়া কত শার্প, ফুরুত করে শিখে ফেলেছে। অহনা হাত দুটো বাড়িয়ে ক্রমাগত বলতে লাগলো, পাপা, দা, অর্থাৎ আমাকে কোলে নাও এক্ষুনি। আনান মেয়ের দিকে এগিয়ে কোলে নিতে নিতে বলল, তা শার্প বড় ভাইয়া, ক্রেডিটটা কার? ফুরুত করে শিখেছ নাকি আমার ঘাম ছুটিয়েছ? বলে মেয়েকে কোলে নিয়ে পানিতে নামলো। আহানের মুখবর্তী পানি বাবা মেয়ের দিকে ছিটিয়ে বলল, একটু ক্রেডিটও নিতে দিচ্ছে না, ছি ছি। আহান হেসে ছেলেকে ভিজিয়ে দিল। অহনা ছোট্ট ছোট্ট দুই হাতে পানি জমা করছে মারার জন্য, কিন্তু তা জমানোর আগে হাত বেয়ে পড়ে যাচ্ছে। তা দেখে আনান আহান একজোটে হাসছে। ছেলে মেয়ে নিয়ে এই সুন্দর মুহূর্ত এত তাড়াতাড়ি কাটাতে পারবে এটা কখনোই ভাবেনি। তার ছেলেটা যে অহনাকে আস্তে আস্তে মেনে নিচ্ছে, এটা একমাত্র ঈশাত তাসনিমের জন্যই। মিস স্ট্রং পায়রার কাছে আনান আসলেই কৃতজ্ঞ। দোতলা থেকে দিনা বেগম দেখেই বলল, মাবুদ, আমার ছেলের জীবনে যোগ্য একটা জীবন সঙ্গী দিও, ওর খুশিতে যেন কারো নজর না লাগুক। অনেক কষ্ট করেছে ছেলেটা। আনান এসেছে নেভালে বন্ধুদের সাথে, এটুকু হ্যাং আউট না হলেই সে রোবট। অবশ্য সে বাচ্চাদের রেখে আসতে চায়নি, এই বাদরগুলো জোর করে এনেছে। আনানরা 4 বন্ধু, তার মধ্যে বেশি ক্লোজ আহিল সাজিদ, আর একজন জয়, সে তেমন সময় পায় না। আহিল বলল, সবাই এখন বিবাহিত, শুধু আনান তুই বাদে। আনান চুপ। সাজিদ স্মোক করতে করতে বলল, আমার তো ফোর্সড ম্যারেজ হয়ে আম্মু ব্ল্যাকমেল করে দিয়েছে, ওর কট ম্যারেজ লাগবে, এছাড়া শালাকে কেউ বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না। সবাই হেসে দিল। জয়ও স্মোক করতে নিলে আনানকে সাথে, আনান না করে দেয়। জয় বলল, বিয়ে না করাই ভালো, দরকার নেই। এই জন্যই বন্ধু মহলে সবার আগে বিয়ে করে নিয়েছিস জয় বাংলা। জয় বলল, এজন্যই তো পস্তাচ্ছি, তাই ওকে সাবধান করছি। আহিল বলল, তাহলে তো গেদুর আম্মুকে বিষয়টা জানাতে হয়। বলেই ফোন হাতে নিল। জয় তড়াক করে লাফ দিয়ে উঠে বলল, একদম না, পা ধরে বসেছিলাম, তবে আসতে দিল আজ। সবাই হেসে দিল।
আনান মুচকি হাসলো। সাজিদ বলল, আরো করো, বেস্ট ফ্রেন্ডকে বিয়ে। জয় সরু চোখে তাকিয়ে বলল, নিজে 15 বছরের মেয়ে বিয়ে করেছিস বলে বাকিদেরও করতে হবে? সাজিদ বিরক্তি নিয়ে বলল, কয়বার বলবো, ওর বয়স এখন 15 নয়, 19 হয়েছে। আহিল গালি দিয়ে বলল, টপিক থেকে সরছিস কেন রে বাঙ্কির নাতিরা? এদিকে একদম মেয়েদের পছন্দের ক্রাশ বসে আছে, যে স্মোকটুকু অবধি করে না, সে এখনো পিওর সিঙ্গেল। জয় বলল, টপিক থেকে সরলাম কই, নিজের মহা মূল্যবান অপিনিয়ন জানালাম তো। আনান, তুই বিয়ে করিস না। সাজিদ বলল, রাখ তোর মূল্যবান বক্তব্য। আনান, এখন হয়তো টের পাচ্ছিস না, পরে ঠিকই বুঝবি। সৃষ্টিকর্তা বিয়েকে সহজ ফরজ করেছে। আনান এতক্ষণ পর বলল, অত বুঝে লাভ নেই, এই মনে মনে হয় না আর কাউকে জায়গা দিতে পারবো। সাজিদ বলল, চেষ্টা করেই দেখ, ঠিক পারবি। তোর জন্য তো অপশনের অভাব নেই, আমার বোনটাকে একটু সুযোগ। একদম না। সাজিদকে বলতে না দিয়ে আনান বলল। আহিল বলল, শালার কপালও আছে, আমাদের একটা খুঁজতে কেয়ামত গেছে। আরো যেখানেই মেয়েরা পাগল হয়ে যায়, কলেজ, ভার্সিটি, ছেলের স্কুল, সব জায়গায়। ইভেন এখানেও, ওই যে দেখ সামনে মেয়ে দুটো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কতক্ষণ ধরে। আনানের এসব বিরক্ত লাগে, সে তাকালো না। বলল, তোরা আমার বয়স অবধি আসার অপেক্ষা করিসনি তাই। একটা সময় আমায় কেউ ফিরে অবধি দেখেনি, আমি আছি না নেই কারো খবর ছিল না। কিন্তু এখন সময়ের ব্যবধানে সবার যা পছন্দ, আমার তা সব হয়েছে। তাহলে এখন তারা নিশ্চয়ই আমাকে নয়, আমার প্রতিপত্তি পছন্দ করছে। আমি এখন এমন জায়গায় আছি, আমার একটা ইম্পালসিভ ডিসিশন আমার বাচ্চাদের জীবন, পুরো পরিবার বরবাদ করে দিতে পারে। আহিল পিঠ চাপড়ে বলল, অ্যাবসলিউটলি রাইট, যা ডিসিশন নিস না কেন, সাথে আছি। হোপিং ফর দ্য বেস্ট। সাজিদ বলল, বাট আমার কেন যেন মনে হচ্ছে আনানের লাইফে শীঘ্রই কেউ এন্ট্রি নিবে, যাকে সে চোখে হারাবে। আনান বলল, পসিবল নয়, কারণ এই মনের দরজা একদম বন্ধ। কেউ একজন খুব বাজেভাবে ভেঙে দিয়েছে। আহিল বলল, এবার দেখার পালা কি হয়। তোর জীবনটা যদি উপন্যাস হতো, তবে তোর পাঠিকারও আমাদের সাথে তোর আর মিসেস আনানের জার্নি দেখার জন্য অপেক্ষায় থাকতো। ধূসর রঙের শার্টের উপরে ব্লু স্যুট অ্যান্ড ওয়েস্ট কোট পরে ভার্সিটির জন্য রেডি হচ্ছে আনান। এখন তার 34 চলছে, তবে শরীরের কোনো দিক থেকে ধরাই যাবে না। এইসব কারণে প্রাপ্তবয়স্ক হবারও আগে মেয়েরা এক প্রকার উত্ত্যক্ত করে। কিন্তু সেও বা কি করবে, টাকার কাছে একসময় মানুষ প্রচুর তুচ্ছ-তাচ্ছিল্য করেছে আনানকে, ক্রমাগত ছোট করেছে। তাই পাগলের মতন টাকার পেছনে ছুটেছে সে, না হারাম নয়, হালাল টাকায়। নিজেকে যোগ্য করেছে, নিজের ব্যক্তিত্বকে দৃঢ় করেছে, বুদ্ধি খাটিয়ে বিজনেস দাঁড় করিয়েছে। তবে আজকের আনান তাজওয়ার হতে পেরেছে, যাকে সবাই সমীহ করে, পছন্দ করে। ইউনিভার্সিটি গিয়ে টিচার্স রুমে যেতে দিশা ম্যাম আনানকে দেখে চমৎকার হাসলো। ভেতরে ভেতরে আনান ভয় পেল। ভদ্রমহিলা সামহাও জেনেছে আনানের বউ নেই, এরপর থেকে পিছে লেগেছে। আনান দ্রুত কদমে বের হয়ে গেল, ফলে মহিলা সুযোগ পেল না। আগে মনে হতো শুধু মেয়েরাই ইভটিজিং এর শিকার হয়, এখন পুরুষ হয়ে আনানও হচ্ছে। হঠাৎ তার খুব হাসি পেল, ইদানিং মেয়েরা একটু বেশি জ্বালাতন করছে। তখন মনে হয় একটা জীবন সঙ্গী হলে ভালো হতো, কিন্তু এইটুকু পর্যন্তই। এরপর মনে হয় সে আর কাউকে মেনে নিতে পারবে না। আজ অফিস যায়নি আনান, এক্সট্রা ক্লাসের কারণে টাইম পায়নি, সঙ্গে আরো কিছু কাজ ছিল। এখন বাড়ির কাছে মেইন রোডে আসতেই গাড়ি নষ্ট হয়ে গেল। আনান মেকানিক কল করছে, এমন সময় ট্রাকের আওয়াজ শোনা গেল। সে ফোন ধরা অবস্থায় তাকিয়ে দেখলো ট্রাকটা তার দিকে ধেয়ে আসছে, দূরত্ব আর মাত্র কয়েক হাত। এমন সময় হুট করে ছিটকে গাড়ির বনাটের উপর পড়ল আনান। বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখলো একটি মেয়েলি কায়া তার ওপর পড়ে আছে। এই প্রথম এত কাছ থেকে এই 34 বছরের জীবনে কোনো মেয়েলি সংস্পর্শ পেল আনান। শিরশির করে উঠল পুরো শরীর, সঙ্গে এও মাথায় এলো কি হতে যাচ্ছিল মাত্র। আর একটু হলেই তো পটল তুলতো। এই মেয়েটা না বাঁচালে। মেয়েটা ক্রমাগত কাঁপছে, আনানের সাথে লেপ্টে থাকায় সে টের পেল। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলতেই আনান অবাক হয়ে গেল। এ তো তার ছেলের ভালো শিক্ষিকা ইশাত তাসনিম। পরনে তার আজও মিষ্টি রঙের জামা। প্রচন্ড স্পিডে আসা ট্রাকটাকে আনানের দিকে ধেয়ে আসতে দেখে ইশাত দৌড়ে পরপর অর্ধ ভাঙা ইট সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারল।
ট্রাকের ড্রাইভার মূলত চলন্ত অবস্থায় ঘুমিয়ে গেছে, যার ফলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েছে। ঈশাদ তা খেয়াল করে পাশ থেকে পরপর ইট মারাতে ড্রাইভার ঘুম থেকে উঠে সামনে লোক দেখে কোনো রকম পাশ কাটলো, যার ফলে প্রচন্ড শক্তিতে ট্রাকটা দেয়ালে বাড়ি খেয়ে দেয়াল সহ ট্রাকের সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ঈশাদ দৌড়ে আনানকে অপর পাশে বনাটির দিকে ধাক্কা দিতেই টাল সামলাতে না পেরে নিচেও পড়ে গেল আনান সহ। সেই সাথে ঈশাদ বাঁ হাতে ব্যথা পেল। চারপাশের মানুষ হৈ হৈ করে উঠল। ঈশাদ তা দেখে ছিটকে সরে গেল আনানের থেকে, ওড়না দিয়ে নিজেকে মুড়ে নিল। আনান তা দেখে ঈশাদকে নিজের পিছে আড়াল করে সামনে দাঁড়ালো। কম বেশি সবাই আনানকে চিনে। এই এলাকার প্রায় সব রকম সমস্যায়, ঈদে পরবে, জাকাতের ক্ষেত্রে আনানকে পাশে পাওয়া যায় বলে, তাই সবাই ড্রাইভারকে ধরে বেঁধে রাখলো। 19 থেকে 20 হলে আনানের স্পট ডেথ হতো, যদি না মিস তাসনিম থাকতো। সবাই ওর খোঁজ করতে ঈশাদ আনানের পেছনে আরো গুটিয়ে গেল। তা দেখে আনান শর্টকাটে কথা শেষ করে গাড়ি সহ ঈশাদ তাসনিমকে নিয়ে বাড়িতে এলো। 4 মিনিটে পৌঁছে গেল। ঈশাদ নামতেই আনান দেখলো বাঁ হাতের কাপড় ছেঁড়া ঈশাদের। সে বলল, ঈশাদ তাসনিম শোনেন। ঈশাদ দাঁড়িয়ে পড়ল। আনান বলল, হাতে ব্যথা পেয়েছেন বলেননি কেন? ঈশাদ ওড়না দিয়ে ঢেকে চুপ করে রইল। আনান গটগট পায়ে ভেতরে এলো। ঈশা তো পিছু পিছু ঢুকে টেবিলে বসলো। আহানও সালাম দিয়ে পড়তে বসলো। ঈশা তার হাত টনটন করছে, বাড়ি খেয়েছে ভালোই, রাতে খবর হবে। ইস! এর মধ্যে আনান তাজওয়ার এলো, বলল, সোফায় আসুন। ঈশাদ চোখ তুলে তাকালো, ফের নামিয়ে বলল, ঠিক আছে তো? আনানও একই কণ্ঠে বলল, আমি ব্যথা দেখেছি তো। ঈশাদ সোফায় বসতে আনান ব্যান্ডেজ করে দিল। এমনে যতটা ব্যথা করছিল, ব্যান্ডেজ করাতে তার দ্বিগুণ করছে। রাগে ঈশাতের মুখে গালি চলে এলো। সে বলেছে তো ব্যান্ডেজ করবে না, অথচ নাছোড়বান্দা একটা। এ সহ 2বার ব্যান্ডেজ করে দিল লোকটা তাকে। বয়সে বড় বলে না করতে পারেনি ঈশাত। আনান তার কাজ কমপ্লিট করে দেখলো মিস স্ট্রং পায়রা কঠিন মুখ করে রেখেছে। মনে হচ্ছে রেগেছে। ইস! আনান অয়েন্টমেন্ট একটু বেশি লাগিয়ে দিয়েছে, নিশ্চয়ই জ্বলছে। এর মধ্যে দিনা বেগম এসে দেখে বললেন, এ কি, কিভাবে ব্যথা পেলে? আনান ভেবেছিল আজকের কথা বলবে না মাকে, না হয় চিন্তায় প্রেশার বাড়িয়ে ফেলবে। কিন্তু ঈশাদ তাসনিম হেল্প করেছে তা না জানালে নয়। সে কিছু বলার আগে ঈশাদ বলল, এই তো, এদিকে আসার সময় ব্যথা পেয়েছিলাম। আনান অবাক হলো, তবে ঘাটালো না। দিনা বেগম বললেন, ইস রে, দেখে হাঁটবা না, চোখ মুখ তো পুরো শুকনা। দাঁড়াও, তোমার জন্য কিছু বানিয়ে আনি। তিনি চলে গেলে আনান বলল, আজ না পড়ালেও হবে, রেস্ট দরকার। আর আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই প্রথম দিনের জন্য ওই ফ্রড মহিলা থেকে বাঁচিয়েছিলেন। এতদিন সুযোগ পাইনি। ঈশাদ কোনো রকম বলল, ইটস মাই প্লেজার। এখন এমনিও কিছু করার নেই, হোস্টেলে পড়াতে পারবো। এই কথাটা শুনে আনানের মায়া লাগলো। সেদিন নিজের ছেলের কাছ থেকেও শুনেছে ঈশাদ তাসনিমের কষ্টগুলো। ঈশাদ ফের চেয়ারে বসতেই আহান একটা ক্যাডবেরি এগিয়ে দিয়ে বলল, সেদিন বলেছিলাম না, অহনার জন্য ভালো বড় ভাই এবং আপনার ভালো স্টুডেন্ট হব। আপনার ভাই চকলেট না দিল আমি দিলাম। এটা পাপার নয়, আমার জমানো টাকায় কেনা। তীব্র ভালো লাগায় মনটা ছেয়ে গেল ঈশাতের। যাবার সময় কোথা থেকে আহানের বড়লোকি আব্বা এসে হুকুম করলো, গাড়িতে উঠুন। এবার ঈশাদ বলল, আমি রিক্সা দিয়ে যেতে পারবো। আনান ভ্রু উঁচু করে বলল, তা পারবেন জানি, তবু আমি পৌঁছে দিতে চাইছি। লোকটা এখন শুধু আহানের বাবা নয়, অফিসের বসও বটে। তাই এটা সমীচীন নয় ভেবে ঈশাদ ফের জোর দিয়ে বলল, আমি রিক্সা দিয়ে যেতে পারবো, আপনার কষ্ট হয়ে যাবে। এর পিঠে আনান কিছু বলল না, তার অহেতুক কথা বাড়ানো অপছন্দ। ঈশাদ একটা রিক্সা ডেকে ওটাতে উঠে পড়ল। নেমে ভাড়া দিতেই পেছনে আহানের বড়লোকি আব্বার গাড়ি দেখতেই চমকে উঠল। ওনার গাড়ি এখানে কেন? গাড়ি থেকে আনান বের হলো। তার গায়ে ইনফরমাল বাদামি রঙের টি শার্ট। সে বের হয়ে হাতে কিছু অয়েন্টমেন্টের প্যাকেটস মিস তাসনিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পেন কিলার আছে, খাওয়ার পরে খেয়ে নিবেন। আর আম্মু খাবার দিয়েছে, তাড়াহুড়ো করে বের হয়ে গেছেন নানি। ঈশাদ বিনা বাক্য ব্যয়ে তা নিল। ঈশাদ রুমে ফিরে শাওয়ার নিয়ে এসেছে। সারাদিন দৌড়ের উপর গেছে। সামনে কলেজ খুললে আরো দৌড়ের উপর থাকতে হবে। তার গায়ে কালো রঙের টি শার্ট আর সাদা পালাজো। রুমমেট দিয়েছে গিফট। এই হোস্টেলে সবার সাথে মেশার দরুন ঈশাদ টের পেয়েছে, সবাই কিছু না কিছু করে, পরিবারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে না।
কেউ আচার, কেউ হোমমেড চুড়ি, মশলা, বেডশিট, ক্রাফটিং এর জিনিস, কেউ টি শার্ট, হিজাব, কেউ মেহেদি এসব সেল দেয়। যার কারণে দোকানে না গিয়েও ঈশাদ টুকটাক এখান থেকেই কেনে। মাঝে মধ্যে ওদের হেল্প করলে 500-1000ও কামায় ঈশাদ। সে অফিসে ব্যবহৃত নোটবুক খুলে বসের ফোনে কল দিয়েছে। আনান একটা সেলফ হেল্পের বই নিয়ে ইজি চেয়ারে বসেছে। চোখে সাদা চশমা, শরীরে হাত কাটা সাদা সেন্টু গেঞ্জি, মাসালাওয়ালা হাত দুটো বের হয়ে আছে। এই মুহূর্তে ফোন এলো। সে রিসিভ করতেই রিন রিনে কণ্ঠে সালাম এলো। ভ্রু কুঁচকে আনান শুধালো, কে? স্যার, আমি ঈশাদ তাসনিম। ঈশাদ বলল। আনান গম্ভীর কণ্ঠে বলল, ওহ, চিনেছি। ঈশাদ বলল, স্যার, আজকের আপডেট জানাতে ফোন দিয়েছি। আনান বলল, গো আহেড। দীর্ঘ 10 মিনিট সব আপডেট দেওয়ার পর আনান বলল, এক কাজ করুন, ওই রিসিট আর ট্রানজ্যাকশনটা আমায় মেল করে দেন। এ পর্যায়ে ঈশাদকে বিব্রত শোনালো। আনান বলল, এনি প্রবলেম? ঈশাদ বলল, স্যার, সব ডিটেলস অফিসের পিসিতে, আমার পার্সোনাল ল্যাপটপ নেই। আনান বলল, ও, ওকে, বলে কল কেটে দিল আনান। আনান চাইলো একবার জিজ্ঞেস করবে হাতের অবস্থা, পরে মনে হলো খুব অপেশাদারি আচরণ হয়ে যাবে। এই মেয়েটাও পারতো গাড়িতে কিংবা বাড়িতে অফিসের কথা তুলতে, কিন্তু তুলেনি। বাসায় পৌঁছে আনানের বেঁধে দেওয়া টাইমেই কল করেছে। এই দিকটা আসলেই প্রশংসনীয়। আনান এত বছরের জীবনে এমন ব্যক্তিত্বের মেয়ে খুব কম দেখেছে। রাতে বেশ যন্ত্রণা দিয়েছে হাতের ব্যথাটা ঈশাদকে। সে উঠে ফ্রেশ হয়ে দারুণ একটা ফ্রুট সালাদ করে নেয়। আগের ঈশাদ হলে ইনস্ট্যান্ট নুডলস খেত, তবে এবার ঈশাদ নিজেকে প্রমিস করেছে হেলদি লাইফস্টাইল লিড করবে, তাই জাঙ্ক ও প্রসেসড ফুড খাওয়া কমানোর চেষ্টায় আছে। কিছুটা সফল হয়েছেও। স্কিন এখন সতেজ দেখায়। রাত দিন জেগে একজনের সংসারের হাড় ভাঙা খাটুনি করেছে, পেয়েছে অপমান আর তিরস্কার। ঈশাতের বেশ কিছু জামা ও জিনিস ছিল, ওসব আনতে পারেনি, কারণ ওই লোকের টাকায় ছিল। তাই নিজের টাকায় শুধু ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারই কিনতে পেরেছে। বাকিগুলো পরের মাসে টাকা দিয়ে কিনবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এইভাবে টানাপোড়েনের জীবনেও ঈশাতের খুব শান্তি লাগে। স্বাধীনতার পরম সুখ তার মন ও শরীরকে আরো সুন্দর করে দিচ্ছে। যখন যা চায় তখন তা খেতে পারে, যখন ইচ্ছা তখন ঘুমাতে পারে। শরীর খারাপ লাগলে সব বাদ, সারাদিন শুয়ে থাকতে পারে। কাউকে জবাবদিহি করার প্রয়োজন পড়ে না। অথচ আগে সুন্দর রংটা মলিন হয়ে গেছিল, মুটিয়ে গেছিল, চেহারার অবস্থাও খারাপ ছিল। কেউ যত্ন করার ছিল না, উল্টো কথা শোনাতো, তুচ্ছ তাচ্ছিল্য করত। আর আজ ঈশাত নিজের দিকে তাকালো বরাবর। 1 মাস আগের ঈশাত আর এখনের ঈশাতে বেশ তফাৎ। ওই ঈশাত ভীতু ছিল, সমাজের ভয়ে বাঁচত। আর এই ঈশাত সমাজের তোয়াক্কা করে না। যখন মরে যেতে মন চাচ্ছিল, শরীর খারাপে কিছু রাঁধতে পারছিল না, তখন কি সমাজ বা সমাজের মানুষ এসে একবেলা খোঁজ নিয়েছে? না যত্ন করেছে? তাহলে ওদের কথা শুনবে কেন ঈশাত? সুন্দর একখানা জামা পরে লিপস্টিক আর আইলাইনারে নিজেকে সাজিয়ে নিল। তার হোস্টেলে একজন থেকে হ্যান্ডমেড অ্যান্টিকের ঝুমকা নিয়েছিল, ওখান থেকে ছোট সিলভার রঙের পরে নিল। আয়নায় নিজেকে দেখে নিজে ফিট খাবে ঈশাত এমন অবস্থা। এত সুন্দর লাগছে। ফ্রুট সালাদ আর টোস্ট খেয়ে ঈশাত বেরিয়ে যেতে নিয়েও ফিরে আসে। আয়নায় নিজেকে দেখে কি মনে করে সামনে দুগাচ্ছি চুল রেখে চুল টুইস্ট করে নিল। ওরে শালা, এটা কে রে? ঈশাত নাকি? ইস, এতদিন অযত্ন আর তুচ্ছ তাচ্ছিল্যের কারণে ঈশাতের সৌন্দর্য চাপা পড়েছিল। এখন মনে হচ্ছে ভাগ্যিস এত দূর পর্যন্ত এসেছে। না হয় কি টের পেত নাকি সে এত সুন্দর? মানুষ তো চিরকাল একটা মেয়েকে তোর নাক বোঁচা, তোর ঠোঁট বড়, তোর দাঁত বাঁকা, তোর রং কালো, তুই অতিরিক্ত শুকনা, তুই অতিরিক্ত মোটা, এসব বলেই তার নিজেকে সুন্দর দেখার সুযোগটা পিষে ফেলে। অথচ একটা মেয়ে সব রূপেই সে সুন্দর, ফর্সা, কালো, মোটা, শুকনা, বেঁটে, লম্বা, একদম সব রূপে। আরে সৃষ্টিকর্তা এমনি কি এত মায়া আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন নাকি? পৃথিবীর সবচেয়ে চমৎকার সৃষ্টি হলো মেয়ে মানুষ। যারা এটা বিশ্বাস করে তারা কখনোই একটা মেয়ে বা মানুষের মাঝে খুঁত খুঁজে বেড়ায় না, বরঞ্চ সে যেমন আছে তেমন ভাবেই মেনে নেয়। আনানাস ভার্সিটির আগে ফার্মে এসেছে প্রোডাক্ট চেক করতে। যথাযথ কর্মী থাকলেও বেশিরভাগ সময় সে এভাবেই হুট করে তদারকি করে। সব কর্মীদের উপর ছেড়ে দিলে ওরা সুযোগ পায়। আগে তো একদমই সময় দিতে পারতো না। দুধের কোয়ালিটি চেক করতে করতে আনান অসাবধানতা বশত পেছন দিকে ছিটকে
লোহার মেশিন বরাবর পড়তে নিলি একজোড়া হাত তার বুকের কাছটার কলার ধরে সোজা করে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটেছে যে বুক ধড়ফড় করে উঠল আনানের। এবারও শরীরে মেয়েলি কায়ার স্পর্শ পেল। অদ্ভুত অনুভূতি হলো তার। আরেকটু হলেই আনানের পিঠ থেতলে যেত। জীবন রক্ষাকারীকে ধন্যবাদ দিতে যেতেই নতুন লোকে ঈশাদকে দেখে আনান টাসকি খেল। হৃদস্পন্দন বেড়ে গেল আবার। এই মেয়েটি এত কাঁদছে। ঈশাদ দ্রুত সরে দাঁড়িয়ে বলল, স্যার ঠিক আছেন? আনান কোনো রকম মাথা দোলাতে ঈশাদ তার কেবিনে চলে গেল। আনান চেয়ে দেখল মিষ্টি রঙের জামার অধিকারিণী আজ আকাশি রঙা কুর্তি পরল। আনান নিজেকে দেখল তার শার্টের রঙও কাছাকাছি। চুলগুলো আজ আরেক নিয়মে বাঁধা। বয়স যেন আরো কম লাগছে। কিন্তু আনানের হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণটা কি? গত দিন থেকে এমন হচ্ছে। আনান বিশেষ পাত্তা দেয়নি। আনান কেবিনে বসে আছে এমন সময় নক হলো। সে বলল, কামিন। মিস তাসনিম এসেছে। সে বলল, স্যার একটু নিচে আসবেন, কিছু কাজ ছিল। আবার কি কাজ? ভার্সিটির জন্য বের হবে। তবে মিস ঈশাদ এমনি তো ডাকেনি, কারণ হয়তো রয়েছে। ফার্মের মিল্ক শিপমেন্টের অর্ডার এসেছে, অথচ সে অনুযায়ী কাজ আগাচ্ছে না। ঈশাদ গত 2 দিন ধরে বলে গেছে তাদের, আমলে নেয়নি। তা দেখে আনান একচোট রাগারাগি করলো। দুইজনকে বরখাস্ত করলো। এই দেখে বাকিরা 7G গতিতে কাজ শুরু করে দিয়েছে। ঈশাদ লিস্টের ফাইল আনানের হাতে দিতে আনান বলল, এই শিপমেন্টের তো আরো একদিন সময় আছে। আপনি ওদের বললেন আজই শেষ। ঈশাদ বিপরীতে বলল, আজ না বললে কাজ কালকের জন্য ফেলে রাখতো। তখন সব রেডি হতো পরশু। তখন ক্লায়েন্টের কথা মতো হতো না। এটা প্রতিষ্ঠানের জন্য ভালো নয়। পরপর অনেকগুলো ডিল আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই অনুযায়ী কাজ আগাচ্ছে না বলে ডিল ক্যান্সেল করতে হচ্ছে। এটা তো কোম্পানির জন্য ভালো নয়। আনান একমনে শুনে গেল। বলল, ইমপ্রেসিভ। বিড়বিড় করে বলল, আ ভেরি ট্যালেন্টেড স্ট্রং পায়রা। ঈশাতের কাজ আগে আগে শেষ বলে সে চলে গেছে। আনান ভার্সিটি থেকে এসে অফিসে পেল না। তার কেবিনে ঢুকে দেখতে পেল দুটো ফাইল সুন্দর করে রাখা, সাথে 3টে স্টিকি নোটের সব আপডেট লিখা। আনান স্মিত হাসলো। মেয়েটা বেশ কাজের। তবে আনানের ভালো লাগছে কেন? ঈশাত আজ বিরিয়ানি রান্না করেছে, বেশি করে মুরগি দিয়ে। দিনা বেগমের খালি বক্সগুলো পড়ে আছে, সময় আর অর্থের অভাবে দেওয়া হয়ে ওঠেনি। গতকাল একজনের মেহেদির বানানোর অর্ডারে সাহায্য করে 1000 পেয়েছে। ওটা থেকে খরচ করে সুন্দর করে রান্না করে বক্সে ভরল। আহানটার পছন্দ বেশ। নিজে যেমন ডালে চালে খায়, বাকিদের কি তা দেওয়া যায়? আহানের পড়া প্রায় আগানো। ছেলেটাকে প্রথমে যেমন মনে হয়েছিল, বাস্তবে তার বিপরীত। বস্তুত ছেলেটার একটু যত্ন, একটু আদর দরকার ছিল, যা সে ঈশাতের থেকে পেয়েছে। মাঝে 2 ভাই বোনের জন্য মায়া লাগে। আহারে, মাটা কিভাবে বাচ্চাদের ফেলে চলে গেল। ওদিকে ঈশাত সংসারের সব ত্যাগ দিয়ে বসেছিল। না হলে তো এতদিনে মাস্টার্স কমপ্লিট হয়ে যেত। অনার্স 4th ইয়ারের পরীক্ষাও শাশুড়ি দিতে মানা করেছিল। ভাগ্যিস শ্বশুর যুদ্ধ করেছিল, নয়তো 2 ইয়ার মিস হয়ে যেত ঈশাতের। ঈশাতের এখন মনে হচ্ছে কোন রকম মাস্টার্স পরীক্ষা দিয়ে সে প্রথমে এলাকা, তারপর শহর ছাড়বে, যাতে ওদের ছায়াও ঈশাতের উপর না পড়ুক। এবার একটু স্বার্থপর হতে চায় ঈশাত। এবার একটু বাঁচতে চায় শান্তি মতন। বিরিয়ানির বক্স দেখে আহান লাফিয়ে উঠেছে। মূলত এটা তার খুব পছন্দ। আর যা সুঘ্রাণ এসেছে। ঈশাত এবার শুধু দুজনের জন্য নয়, সবার জন্য এনেছে। শুনেছে আহানের দাদা অসুস্থ, তবে তারও বিরিয়ানি পছন্দ। আহানের বাড়ি ফেরার সময় ঠিক নেই। কখনো 3টা, 4টা, 6টা কিংবা রাত 10টা 11টা অবধি বেজে যায়। আজ প্রায় 6টা বেজেছে। তার হাতে বড় একটি বাক্স। এসে দেখলো ঈশাত তাসনিমকে। আবার আগের লোকে সেই মিষ্টি রঙের জামা, এলোমেলো করে বেঁধে রাখা চুলে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, সকালে সেই গোছানো পরিপাটি থেকে এখন এই আট পরে লোকে খুব মায়াবী লাগছে আনানের। নিজের ভাবনাতে আনান চমকে উঠল। কি ব্যাপার, সে এসব ভাবছে কেন? ফ্রেশ হয়ে কিচেনে গেল, পাস্তা খেতে মন চাচ্ছে। অমনি নাকে লাগলো বিরিয়ানির ঘ্রাণ। বিরিয়ানি কই থেকে এসেছে? বাসায় তো আজ রান্না হয়নি। বাসায় মূলত আনানের পছন্দেই রান্না হয়। সে দেখলো বড় হটপট। উল্টাতেই কালার ঘ্রাণ শুকে খিদে বেড়ে গেল। হালকা গরম আছে, তাই প্লেটে নিয়ে কিচেনে খাওয়া শুরু করলো। মাবুদ, এত মজা! এটাও নিশ্চয়ই মিস তাসনিম এনেছে। মেয়েটার রান্না ভালোই মজা।
আনান খেয়ে তার রুমের বারান্দায় বসে কফি খাচ্ছিল। নিচে দেখলো মিস তাসনিম বের হচ্ছে। কিছু মনে পড়তে আনান উপর থেকে ডাক দিল, মিস ইশাদ। ইশাদ দাঁড়িয়ে পড়ল, ডানে বামে তাকিয়ে উপরে তাকালো। আহানের বড়লোকি আব্বা, আজও তার পরনে টি শার্ট। লোকটাকে টি শার্ট পরলে মনেই হয় না 2 বাচ্চার বাবা। কি খায় কে জানে। ইশাতের মন চায় ডেকে জিজ্ঞেস করতে, আহানের বড়লোকি আব্বা, আপনার রূপের রহস্য কি? আনান এসে একটা মিডিয়াম সাইজের প্যাকেট বাড়িয়ে দিল। ইশাদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আনান বলল, ল্যাপটপ আছে এর ভেতরে। ইশাদ চোখ বড় করে তাকালো। কি বলা উচিত মাথায় আসছে না। আনান বলল, আজ তো দেখেছেনই ওয়ার্কাররা কিভাবে ফাঁকিবাজি করে। আমি চেয়েও টাইম দিতে পারি না, তখন ল্যাপটপই দেখি সন্ধ্যায়। তাই অফিস পিসিতে থাকলো ল্যাপটপেও রাখবেন, যাতে যখন যেটা চাই মেল করতে পারেন। ইশাদ মাথা দোলালো। আনান দাঁড়িয়ে রইল। মেয়েটা কিছু বলছে না কেন? আনান ফের বলল, অফিস পারপাসে দিয়েছি, তার মানে এই না যে পার্সোনাল ইউজ করতে পারবেন না। নিজের মতোই ব্যবহার করবেন, শুধু আমাকে মেল পাঠাতে পারলে হবে। ইশাদ মাথা দুলিয়ে বলল, ধন্যবাদ। এরপর চলে গেল। তবে এই অতি পেশাদারি আচরণ আজ আর আনানের ভালো লাগছে না। কিন্তু কেন লাগছে না? আনান বিড়বিড় করে বলল, একটি পচা পায়রা। ইশাদ খুব নেচে কুদে অফিস যাচ্ছে। অফিসে ছোট টেম্পো দিয়ে যাওয়া আসা করে, তাই ডেইলি 20 টাকা যায় তার। আর বাকি পথ হেঁটে যায়। আজ আসার পর একটা কসমেটিক শপ চোখে পড়ছে। হাতে সময় থাকায় একদম ঘুরে ঘুরে দেখেছে। দোকানটা বেশ সুন্দর। ভেবেছিল জিনিস বেশ দাম হবে। ওমা, 7টা লিপ লাইনার নাকি 250 টাকা। যদিও টাকার সমস্যা, কিন্তু হাজার হোক, মেয়ে মানুষ তো। মন কিছু কিনতে চেয়েছে, না কিনলে হয়। কিনে নিয়েছে। সেই থেকে মন খুব ফুরফুরে ইশাতের। হুট করে মনে হলো সে তো খুলে দেখেনি, ঠকে গেলে। সে তড়িঘড়ি একটা লিপ লাইনার বের করে একটা দোকানের হোয়াইট গ্লাসে দেখে লাগালো। ভাই, কি সুন্দর কালারটা। ইশাত নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলো। এরপর খুশি মনে বাসখাই কণ্ঠে শুরু করলো, লাগাওয়েলু জাব লিপস্টিক, হিলেলা সারা ডিস্ট্রিক্ট, জিলা টপ লাগেলু, কামারিয়া পুরে লাগালো, ললিপপ লাগেলু। গিয়ে সামনে তাকাতে হাত থেকে লিপলাইনার পড়ে গেল। আহানের বড়লোকি আব্বা কেমন গোল গোল চোখে তাকিয়ে আছে, যেন এমন প্রজাতির পানি এই প্রথম দেখছে। ছি, কি লজ্জা, কি লজ্জা। পরে মনে হলো, থাক, গানের মিনিং তো বুঝবেন না তিনি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।